আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। হ্যাঁ আছে তো, শ্বশুর বাড়িতে পালতে দিয়েছি, সময় হলেই নিয়ে আসবো। তার মানে আপনি এখনো সিঙ্গেল? সেটা জেনে আপনার কাজ নেই, আপনি তো আর প্রেম করার জন্য মেয়ে দিবেন না। আপনার এখন অনেক মেয়ে ভক্ত আছে, সেখান থেকে একজন নিয়ে নিন। আদনান জবাব দেয় না, বরং তাড়া দেখিয়ে বেরিয়ে আসে সেখান থেকে। সাংবাদিকদের সঙ্গে কথাবার্তা বলা তার পছন্দ না। প্রেম ভালোবাসা নারী এসব নিয়ে কথা বলার আগ্রহ নেই। আদনান আসতে নির্মাণ সেজানকে বলে, আমাদের গায়ক চলে এসেছে, এবার রওনা হই। সবাই গাড়িতে উঠে বসে। নির্মাণ ড্রাইভ করছে, পাশে নিশাদ বসা। আদনান তৃপ্তিকে নিয়ে বাকিদের সাথে পেছনে বসেছে। আদনান তৃপ্তির দিকে তাকিয়ে বলে, আজকে ফারিস এসেছে? হ্যাঁ। মেরিচা কেন না করে দিয়েছিল? আমি কি জানি, তোমার ওর নামটা মনে আছে? আমি তো ভেবেছিলাম ভুলে গেছো। এই চুপ, মেয়ে মানুষের মতো নাটকবাজ দুটো দেখিনি আমি। আদনানের কথায় তৃপ্তি বিরক্ত হয়ে জবাব দেয়, মেয়ে মানুষের নাটক দেখতে যাও কেন? চোখ বন্ধ করে রাখতে পারো না? চোখের সামনে এসে নাটক করলে কিভাবে চোখ বন্ধ করে রাখবো? ওদের কথার মাঝে নির্মাণ বলে, ঝড়কা ছাড় ভাই, তোর প্রেমিক নারীকে নিয়ে ভাব। সর শালা, ওর বাপ জানলে আমার কপাল বরাবর দুটো বুলেট গেঁথে দেবে। ওই অ্যাডভোকেট ইনান জাওরা এমন করছে কেন? নির্মাণের কথায় বাকিরা হা হয়ে তাকিয়ে রয়। তৃপ্তির নাক মুখ কুচকে বলে, আপনাদের থেকে আমার ভাই গালি শিখেছে। তৃপ্তির কথাই নির্মাণ বলে, তোমার ভাইকে শিখতে হয় নাকি? ও নিজেই তো গালির মাস্টার, দেখলে তো? ওই ইনান শেখ শালার চোখ কয়টা ভাই, চট্টগ্রাম থেকে ও সব খোঁজ পেয়ে যায়। শালার ছেঁড়া তো আমাকে থ্রেট দিয়েছে। মেয়ে একটা নিয়ে কত বাহাদুরি, ভুলবশত মন দিয়েছিলাম, সেজন্য এত স্ট্রাগল করতে হচ্ছে। না হলে ইনান শালার কথা শোনার টাইম আছে নাকি? আদনানের কথায় সেজান জিজ্ঞেস করে, ফিউচার শ্বশুরকে গালি দিচ্ছিস? ওনার মেয়েকে বিয়ে করলেও কি ওনাকে আমি শ্বশুর হিসেবে মানব না? সে আমার বালের শ্বশুর। আদনানের কথায় নির্মাণ হোহক করে হেসে ওঠে। সেজান হাসি থামিয়ে বলে, ইনান শেখও বুড়ো আঙ্গুল দেখিয়ে বলবে, তুমিও আমার বালের জামাই। এই নিয়ে এক দফা হাসির রোল পড়ে যায়। আদনান বিরক্ত হয়, ওদের হাসি ঠাট্টাতে মন দেয় না। তৃপ্তিকে নিয়ে বাসার গেটের সামনে নেমে যায়। বাকিদের বিদায় দিয়ে ভেতরে চলে যায় ভাই বোন দুজন। আদনান এসেই সোফায় বসে হাত দুটো মেলে দেয়। তৃপ্তিকে আদেশ করে বলে, ঠান্ডা বানিয়ে এনে দে। তৃপ্তি মাথা নাড়ায়। কিচেন থেকে পানির বোতল এনে দেয়। আদনান সেটা হাতে নিয়ে ক্যাচ ধরতে ধরতে রুমের দিকে চলে যায়। তৃপ্তি দেওয়াল ঘড়িতে সময় দেখে রাত 12টার ঘর ছুঁয়েছে। সেজন্য দেরি না করে রুমে বসে চেঞ্জ করে, শুয়ে পড়ে। আদনান চেঞ্জ করে ফোনটা হাতে নেয়। ইলমার আইডি স্টক করে। আইডির পাশে সবুজ বাতি জলজল করে জ্বলছে, তবে কথা বলার মতো তাড়া নেই। ফেসবুক থেকে বেরিয়ে গ্যালারিতে প্রবেশ করে। আলাদা একটা ফাইলে যায়, যেখানে ইলমার অনেকগুলো ছবি আছে। আদনান শাড়ি পরা ছবিগুলোতে চোখ পেলায়। তখন তার হোয়াটসঅ্যাপে সেজানের মেসেজ আসে। মেসেজ বলতে কি, ফারিসের কিছু ছবি। আদনান ছবিগুলো দেখে সেভ করে নেয়। সেজান লিখে, অতিরিক্ত ভদ্র ছেলের কিছু সুন্দর ছবি। এগুলো ইনান শেখকে নিয়ে দেখা, সাথেটা গেলে বাহ, 2 দিন পর দেখবো ঘসেটি বেগম বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন। ইনান শেখ নিচে রাজি হবে, সমস্যা নেই, বসে বসে বিয়ে দেখবো। সর, মেয়েটার জীবন নষ্ট হবে। হোক, তাতে আমার কি? সর হালারপো, 12 বাতারি মেকআপ কথা বলবি না। সময়ের অপেক্ষা। শেখ পরিবারের সবাই গতকাল রাত থেকে জিনিসপত্র গোছানোর কাজে নেমেছে। সকাল সকাল বড় ট্রাক এসে গেটের বাইরে দাঁড়িয়েছে। জিনিসপত্র সব ট্রাকে তোলা হবে। ইনান শেখ ছাড়া বাকিরা সবাই কাজে নেমেছে। আদনান নিজেও নিজের জামা কাপড় টুকটাক জিনিসপত্র গুছিয়েছে। সবাই যখন নিজেদের জামা কাপড় কসমেটিক্স গোছানোতে ব্যস্ত, ইলমা তার উপন্যাসের বইগুলো গোছাতে ব্যস্ত। বড় বড় মোটাসোটা বেশ কয়েক বই একসাথে বেঁধে রুম থেকে বেরিয়েছে। বইয়ের স্তর তার মুখ নাক অব্দি ঢাকা। ইলমা আল্লাহর নাম নিয়ে ধীরে ধীরে হেঁটে দরজা অব্দি গিয়েছে। সেখানেই ঘটেছে বড়সড় বিপত্তি। এক দরজা দিয়ে 3 জন আসা যাওয়াতে ছিল। ইলমা বেরোচ্ছিল, তৃপ্তি এবং আদনান একসাথে ঢুকছিল। তৃপ্তি সাইডে থাকায় বেঁচে গেছে। ভারী বইয়ের শক্ত স্তূপ আদনানের বুকের সাথে ধাক্কা লেগেছে জোরে সোরে। ইলমা বই ছেড়ে দিয়েছে, জাগিয়ে পড়েছে আদনানের পায়ের উপর। এত শক্ত ভারী বই পায়ের উপর পড়ায় আদনান প্রচুর ব্যথা পেয়েছে। একে তো জোরে সোরে ধাক্কা দিয়েছে, এখনটা
পায়ে মনে হয় ভেঙে গিয়েছে। ইলমা মুখে হাত দিয়ে বলে, সরি, দেখিনি। আদনান রক্তচক্ষু করে নেয়, গুরুগম্ভীর কণ্ঠে ধমকে বলে, বালের দুটো চোখ নিয়ে ঘুরে, জলজান্ত মানুষ চোখে লাগে না? 1.5 ফুট উচ্চতার লিলিপুট একটা বই নিয়েছে 2.5 ফুট উচ্চতার। সর সামনে থেকে। আদনানের কথা ইলমার মন খারাপ হয়ে যায়। মুহূর্তে চোখ মুখের ভাবের পরিবর্তন আসে। আদনান ইলমার মুখের দিকে তাকিয়ে আর কিছু বলে না। ইলমা বইগুলো উঠিয়ে নেয়। আদনান খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে ভেতরে পা রাখতে আগমন হয় ফাতিহা এবং ফারিসের। ফারিস ইলমার হাতে এত বই দেখে এগিয়ে আসে, বইগুলো নিজের হাতে নিয়ে বলে, হারে পিচ্ছি, নিজেই তো হাঁটতে পারো না, আবার এতগুলো বই নিয়ে হেঁটে বেড়াচ্ছ। পাশ থেকে আদনান বিরক্ত হয়ে জবাব দেয়, এখানে এসে ওকে হাঁটতে দেখেছো? দেখোনি তো? তাহলে কিভাবে বললে ও হাঁটতে পারে না? আর ওকে কোন দিক দিয়ে পিচ্ছি মনে হয়? বিয়ে দিলে জামাইয়ের জীবন ধ্বংস করতে 2 দিনও লাগবে না। ইলমা ঠিক বুঝতে পারেনি আদনান জ্বলে পুড়ে কথাগুলো বলেছেন নাকি তাদের দুজনকে অপমান করে। আদনানের কথায় ফেরিস এগিয়ে এসে আদনানের হাতে বইগুলো ধরিয়ে দিয়ে বলে, এবার তুমি হেল্প করো। আদনান ইলমার হাতে বইগুলো ধরিয়ে দিয়ে কাটকাট গলায় বলে, শক্তি না থাকলে নায়ক সাজতে আসার কি দরকার? লিলিপুটের বই লিলিপুট নিজেই টেনে নেবে। মার খেতে আমার এত ঠেকা পড়েনি। ইলমা বিরক্ত হয়, কাকে শাসাবে ঠিক বুঝে না, তবে রাগী কণ্ঠে বলে, হেল্প না করলে আমার কাজে ব্যাঘাত ঘটানোর কি দরকার ছিল? একে তো চোখের সমস্যা, মানুষ কাজ করছে সেটা না দেখেই ধাক্কা দেয়া। দ্বিতীয়ত নায়ক সেজে হেল্প করতে এসে নাটক ক্রিয়েট করা, ফালতু যত সব। ইলমা তেজের ঠেলায় ভারী বইগুলো নিয়েই হাঁটতে থাকে। আদনান ঝগড়ার তালে নিজের পায়ের ব্যথার কথা বেমালুম ভুলে গিয়েছে। সোফায় বসে তৃপ্তিকে বলে মলম ডলে দিতে। তৃপ্তি মলম এনে আদনানের মুখের উপর ছুঁড়ে মারে, তারা দেখিয়ে বলে, আমার কাজ আছে, নিজেরটা নিজে করে নাও। আদনান ধমকে বলে, চুপ, যেটা বলেছি সেটা করবি। ইলমার জন্য পায়ে ব্যথা পেয়েছো, এখন ইলমাকে বলো মলম মালিশ করে দিতে। তোর মতো কাঁচচোরাকে যে পাবে তার কপালে দুঃখ আছে। আদনানের কথা শেষ হতে ফারিস এসে সোফায় বসে তৃপ্তিকে আদেশ করে বলে, 1 গ্লাস পানি এনে দাও। তৃপ্তি যায় পানি আনতে। আদনান বিড়বিড় করে বকছে তাকে। তখন আগমন হয় ইলমার। ফারিস ইলমাকে দেখে বলে, ইলমা, আদনানের পায়ে মলম মালিশ করে দাও, তোমার জন্য বেচারা পায়ে ব্যথা পেয়েছে। কারোর চোখের সমস্যার কারণে পায়ে ব্যথা পেলে আমি কেন পায়ে মলম মালিশ করে দিব? আদনান বিরক্ত হয়ে জবাব দেয়, সারি, তোকে আমি বলেছি মলম মালিশ করে দিতে। ফারিস বলেছে, তার মানে তার দরকার। জিজ্ঞেস কর কোথায় কোথায় ব্যথা আছে, জানা হলে মলম মালিশ করে দে। তৃপ্তি পানি নিয়ে উপস্থিত হয়। সেখানে আদনানের কথায় শব্দ করে হেসে দেয়। ফারিস থতমত খেয়ে চুপসে যায়। ইলমা হাতের কাছের কুশনটা নিয়ে আদনানের মুখ বরাবর ছুঁড়ে মারতে আদনানও কুশনটা হাতে নিয়ে ইলমার মুখ বরাবর ছুঁড়ে মারে। দুজনের ছোড়াছুড়ি খেলার মাঝে ফারিস পানি পান করে তৃপ্তির হাতে বোতলটা দিচ্ছিল। এমন সময় ইলমা তৃপ্তির হাত থেকে পানির বোতল ছো মেরে নিয়ে আদনানের কপাল বরাবর ছুঁড়ে মারে। তর্জনী উঁচু করে শাসিয়ে বলে, মুখ সামলে কথা বলবে। আদনান পানির বোতল হাতে নিয়ে কপালে ডলে। পানির বোতলটা বেশ জোরেই পড়েছে। অনেকদিন পরে ইলমার হাতে মারধর খাচ্ছে আদনান। সারা মাস ভালো থাকে, হুট করে সাপের মতো ফোঁস করে উঠে আর এটা ওটা আদনানের মুখের উপর ছুঁড়ে মারে। আদনান পানির বোতল হাতে নিয়ে কপাল ডলে। রাগী কণ্ঠে ইলমাকে বলে, সাহস বেশি বেড়ে গেছে। তোর মুখ তুই সামলে রাখবি, উল্টাপাল্টা কথা বলবি না। আরে, তোমরা এমনভাবে ঝগড়া শুরু করেছো, তোমাদের এক কবরে মাটি দিলেও সেই ঝগড়াই করবে। ফারিসের কথা ইলমা বিরক্ত হয়। আদনান পুনরায় ইলমাকে শাসিয়ে বলে, তোর হাত পা মুখ সামলে রাখবি, না হলে খবর আছে। ইলমা জবাব দেয় না, সোজা নিজের রুমে চলে যায়। ঈশিতা এসে আদনান তৃপ্তিকে বকা দিয়ে বলে, টপিকটা পেলেই ঝগড়া শুরু করে দেয়। কত কাজ বাকি, চোখে লাগে না? পরিবারে কাজে ঝি থাকতে এত তাড়া দিচ্ছ কেন? আদনানের কথা ঈশিতা জবাব দেয়। কে? তৃপ্তি 32 পাটি বের করে জবাব দেয়, মেলিচা। ও তো এক বই নিতে নিতে ঝামেলার কয়টা বাঁধালো। ঈশিতার কথায় আদনান হাসে। ফারিস চুপচাপ বসে আছে। তৃপ্তি হাসি থামিয়ে বলে, ওই সেরা, একদম পারফেক্ট কাজেছি। একটা কাজ করবে, 4 থেকে 5টা ঝগড়া ঝামেলা বাঁধাবে, সাথে টুকটাক মারামারি ফ্রি। ওই মারটা সবসময় আমার কপালেই জুটে। একদম ঠিক আছে। আদনানের কথা ঈশিতা ফটাফট জবাব দেয়,
তৃপ্তি তাকায় ইলমার দিকে। সে চাদরে মুড়িয়ে নিজের জামা কাপড় নিয়ে বেরিয়েছে রুম থেকে। বেচারির অবস্থা যায় টাইপের। ইলমা জামা কাপড় সব কাঁধে নিতে বুঝেছে বেশ ভারী। ঈশিতা এগিয়ে আসে ইলমাকে সাহায্য করতে। ইলমা থেকে চাদরে মোড়ানো পোটলা হালকা করে ধরতে ইলমা সেটার ভর ছেড়ে দিয়ে হাঁফিয়ে কোমরে হাত রাখে, যার দরুন ঈশিতা কাঁধ হয়ে পড়ে যেতে নেয়। ইলমা তড়িঘড়ি করে তার হাত ধরে নেয়। অল্পের জন্য ঈশিতা বেঁচে গেছে। ফারিস ইলমার কাছে হাসতে থাকে, তৃপ্তিও তাল মেলায়। তবে আদনানের চোখে মুখে বিরক্তি। ফারিস হাসির থামিয়ে ইলমাকে বলে, তুমি বসে রেস্ট নাও। শুধু শুধু কাজ করতে গিয়ে অন্যের হাত পা কোমর ভাঙার ব্যবস্থা করার কোনো দরকার নেই। আমার বাবা আসলে তার থেকে হেল্প নিব। সবই কাজ চুরির ধান্দা। মনে হয় ওই অ্যাডভোকেটের জন্য কাজ রাখা হবে। এই চুপ, আমার কোনো কথা কাউন্ট করে কিছু বলবি না। গত কয় মাস যেভাবে ছিলি, বাকি মাস বছরও ওইভাবেই থাকবি। ইলমার কথায় আদনান জবাব দেয় না। ইলমা তৃপ্তিকে সাথে নিয়ে নিজের জামা কাপড়ের পোটলা পোটলি নিয়ে বেরিয়ে যায়। আদনান ইলমার যাওয়ার দিকে তাকিয়ে সূক্ষ্ম দীর্ঘশ্বাস ছাড়ে। ফারিস আদনানকে পরখ করে, পিঞ্চ মেরে বলে, বেশি দূরত্ব হয়ে গেল নাকি? খারাপ মানুষের ব্যাপারে অতিরিক্ত সুশীল সমাজের ভালো মানুষদের ভাবতে নেই, মাথা খারাপ হয়ে যাবে। তখন কনসার্ট মেয়ে মানুষের সাথে নাচতে গিয়ে তাদের কোমরে হাত রাখতে গিয়ে অন্য কোথাও হাত চলে যেতে পারে। নতুন বাড়ির সামনের গেটের উপর খোদাই করে লেখা শেখ নিবাস। শেখ পরিবারের সবাই যেখানে শিফট হয়েছে 5 দিন হল বেশ কয়েকদিন গিয়েছে সব গোছানোর কাজে। ফারিসের সাথে ইলমার বিয়ে শাদী নিয়ে কথাবার্তা চলছে আড়ালে। এঙ্গেজড হলেও বিয়ে হতে দেরি আছে। ফারিস ইনান শেখকে আশ্বাস দিচ্ছে, আজ হোক বা কাল ইলমাকেই সে বিয়ে করতে রাজি, অন্য কোথাও যাতে না দেখে। এসব কথাবার্তার মাঝে হুট করে একদিন দুজন মহিলা এবং একজন যুবক আসে শেখ নিবাসে। তারা এসেছে শেষ বিকালে। সেই মানুষগুলো আর কেউ না, জয় আবরণ, সাহেলা পুষ্প এবং সোহেলি রহমান। 3 জন এসেছে শেখ পরিবারে মেয়ে দেখতে। হুটহাট পাশে অতিথি আপ্যায়নে ব্যস্ত হয়ে পড়েন ঈশিতা এবং ফরিদা পারভিন। যেহেতু এর আগে একবার ফারিসের জন্য মেয়ে দেখার উদ্দেশ্যে জয়দের বাড়িতে ফরিদা পারভিন এবং তৃপ্তির যাওয়া হয়েছিল, তারা পূর্ব পরিচিত ধরা যায়। জয় এসে বিশাল লিভিং রুম পরখ করে। বাড়িটার প্রতিটা কোণা সুসজ্জিত। ইলমা তৃপ্তি তারা রুমে, আদনান বাসায় নেই, দরকারে বাইরে গেছে। ইনান শেখ এবং তারেক মাহমুদ বাসায় ফিরেছেন জয়দের আসার কিছুক্ষণ আগে। এখন জয়ের মা চাচির সাথে কথা বলছেন। ঈশিতা হরেক রকমের নাস্তা এনে সাজিয়েছেন। মাগরিবের আজান পড়েছে কিছুক্ষণ আগে, বেশ খানিক সময় পেরিয়ে গেছে। জয় তার আম্মুকে চোখ দিয়ে ইশারা করছে ইলমার কথা তোলার জন্য। সায়লা পুষ্প ছেলের ইশারা বুঝছেন। এক কথায় সে কথার মাঝে বলেন, আপনাদের বাড়ির মেয়েদেরকে দেখলাম না, কোথায় তারা? ইনান শেখ জবাব দেন, রুমে আছে। আসতে বলুন। নামাজ পড়া শেষ হলে ডাকবো, আপনারা প্লিজ নাস্তা খান। বেশ মার্জিতভাবে বলা হয়েছে। জয় মেঝেতে নখ করছে। তার তর সইছে না কখন ইলমাকে দেখবে। বিয়ের শাদীর কথা পাকাপোক্ত করবে সে খুব ভালো করে জানে। ফারিসের সাথে ইলমার বিয়ের কথাবার্তা হয়েছে, এমনকি এটাও জানে আদনান ইলমাকে ভালোবাসে। সব জেনেই সে বিয়ের প্রস্তাব এনেছে। কখনো ভাবেনি আদনানের বাড়িতে তার আসা হবে, কিন্তু নিজের জেদ প্রতিশোধের তাড়নায় তাকে আসতেই হলো। জেদের বসে সে ইলমাকে বিয়ে করতে চাইছে, যে কোনো মূল্যে। বিয়ে করবে, কয়েকদিন ইউজ করবে, এরপর কাবিনের টাকা ছুঁড়ে ডিভোর্স লেটার ধরিয়ে দিবে, শুধুমাত্র আদনানকে শিক্ষা দেওয়ার জন্য। ফারিসকে নিয়ে সে চিন্তা করছে না, একদম কুল। নিজের প্ল্যানিং সাকসেস না হওয়া পর্যন্ত জয়ের শান্তি নেই। বেশ খানিক সময় পেরিয়ে যাবার পর ইনান শেখ ইলমার রুমে আসেন। ইলমা নামাজ শেষ করে বসেছিল। ইনান শেখকে দেখে একগাল হেসে বলে, কিছু বলবে? হ্যাঁ, তোমাকে আর তৃপ্তিকে দেখার জন্য 2 জন এসেছে, লিভিং রুমে আসো। ইলমা মেঝেতে দৃষ্টি স্থির করে জবাব দেয় না। ইনান শেখ মেয়ের দিকে তাকায়, ভালো মতন মেয়েকে পরখ করে বলেন, তোমার মন খারাপ? না। আরে আসো, চিন্তা করো না, তোমাদের বিয়ে দিচ্ছি না। ইলমা চুপ। ইনান শেখ মেয়েকে তাড়া দেন। ইলমা বাবার পেছন দিয়ে হেঁটে আসে। জয় ইলমাকে দেখে বসার জন্য জায়গা করে দেয়, কিন্তু ইলমা সেদিকে না তাকিয়ে তার বাবার পাশে বসে। শায়লা পুষ্প এবং সোহেলি রহমান এক সোফায় বসে। ইলমাকে মাঝে বসার জন্য জায়গা করে দেন। ইনান শেখ চোখ দিয়ে ইশারা করে বসার জন্য। ইলমাও বাধ্য মেয়ের মতো বসে পড়ে। আশেপাশে চোখ বুলিয়ে তৃপ্তিকে খোঁজে। সে ফাইজার পাশে দাঁড়ানো। জয় নড়ে চড়ে পুনরায় স্থির হয়ে বসে। কিছুক্ষণ পর পর ইলমার দিকে তাকাচ্ছে। শায়লা পুষ্প ইলমাকে বলেন, তুমি ভীষণ মায়াবী। ইলমা মাথা নাড়ায়। তখন শায়লা পুষ্প কথা তোলেন, আপনার মেয়েকে আমার বাড়ির পুত্রবধূ করতে চাই। ঠিক সে সময় মেইন ডোর দিয়ে ভেতরে প্রবেশ করে আদনান। হাতের চাবির গোছা আঙুলের মাথায় নিয়ে ঘোরাচ্ছিল। শায়লা পুষ্পর কথা কর্ণকর হতে ভুরু কুচকে তাকায়। জয়কে দেখে দপ করে মাথায় আগুন ধরে যায়।
তারপর শায়লা পুষ্পর কথা তার মেজাজ খারাপ করার জন্য যথেষ্ট ছিল। জয় আদনানকে দেখে বাঁকা হাসে। সবার নজর আদনানের দিকে যায়। সে এগিয়ে আসে, ইনান শেখের চোখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, কি হচ্ছে এখানে? সবাই বিরক্ত হয়। তারেক মাহমুদ বলেন, অতিথি এসেছে, দেখছো না? আদনান বাঁকা হেসে জয়ের দিকে তাকায়, ঠোঁট বাঁকিয়ে বলে, আরে নারী দরদি সমাজসেবক সদরঘাটের প্রেমিক নারীর জন্য বিয়ের প্রস্তাব এনেছে। মেশিন পাওয়ার কি লো হয়ে গেছে, সেজন্য বিয়ে শাদী করতে চাইছে। কথাটা বলে জয়কে উপর নিচ পরখ করে আদনান। ইনান শেখ বিরক্ত হন, আদনানকে ধমকে বলেন, কোথায় কি বলতে হয় জানো না? বেয়াদবি সব জায়গায় সবসময় খাটে না। ইনান শেখের কথা শেষ হতে জয় বলে, আমার ব্যাপারে আজীবন বদনামি করে যেতে পারবি, আর কিছু? আদনান চোখ মুখ কঠোর করে নেয়, গুরুগম্ভীর কণ্ঠে বলে, আর কিছু কি? এগিয়ে যায় জয়ের দিকে। জয় দাঁড়িয়ে যায়। আদনান রক্তচক্ষু করে জয়কে বলে, এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাবি। গেস্টদের সাথে কিরকম বিহেভিয়ার করতে হয় শিখিসনি? তোর পারিবারিক শিক্ষা এত নিচু জানা ছিল না, ছি। আদনান এগিয়ে এসে জয়ের কলার চেপে ধরে বলে, তোরটা এত ভালো, সেজন্য যেই মেয়ের বিয়ে ঠিক তার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিস। আদনানের কথায় জয় হো হো করে হেসে ওঠে, ফিসফিস করে জবাব দেয়, সুযোগ সবসময় আসে না, যখন আসে সেটা কাজে লাগাতে হয়। ইনান শেখ এগিয়ে আসেন। তারেক মাহমুদ আদনানকে জয়ের থেকে ছাড়িয়ে নেন। বাকিরা সবাই হতভম্ব হয়ে তাকিয়ে আছে। শায়লা পুষ্প আদনানকে দেখে বলেন, আপনাদের সুশীল পরিবারের ছেলে এত বিজ্ঞানও জানা ছিল না। আদনান জবাব দেয়, বলার জন্য ধন্যবাদ। এখন আপনার সুশীল ছেলেকে নিয়ে আসতে পারেন। দেখলাম ছেলের ব্যবহার। ইনান শেখ আদনানকে চোখ রাঙিয়ে বলে, থামবে তুমি? নাটক করবেন না। আদনানের পাল্টা জবাবে তারেক মাহমুদ তাকে ঠেলে বিদায় করার জন্য উদ্বুদ্ধ হয়। আদনান বাবার দিকে তাকায়। তারেক মাহমুদ ছেলেকে বলেন, ঝামেলা করে লাভ নেই। ইনানের চোখে তুমি কোনোদিনও ভালো হতে পারবে না। আর ইলমাকে পাওয়ার আশা ছেড়ে দাও। ওই শালি একটা নেমো খারাম, ওর বাপ একটা মাথা মোটা। চুপ, একটাও কথা না। আদনানকে নিয়ে সরে আসতে ইনান শেখ শায়লা পুষ্পর উদ্দেশ্যে বলেন, সরি, ও একটু ঘাটতারা, কিছুই মুখে আটকায় না। বুঝেছি, এখন আসল কথায় আসি। শায়লা পুষ্পর কথা ইনান শেখ বলেন, আমার মেয়েকে বিয়ে দিচ্ছি না, আপনারা এসেছেন, আতিথেয়তা গ্রহণ করেছেন, খুশি হয়েছি। ইনান শেখের কথায় জয় জবাব দেয়, বিয়ে কেন দেবেন না? আপনারা না জেনে এসেছেন, আমার মেয়ের বিয়ে ঠিক। মুহূর্তে জয় রেগে যায়। ইনান শেখের দিকে তাকিয়ে বলে, জয় আবরণ নিজের ইচ্ছে পূরণের জন্য যেখানে পদতুলি দেয় সেখান থেকে খালি হাতে ফেরে না। ভালোই ভালোই রাজি হয়ে যান। জয়ের ব্যবহারে শায়লা পুষ্প ধমকে ওঠেন। জয় তার মাকে হাত বাড়িয়ে থামিয়ে দিয়ে ইনান শেখের দিকে তাকায়। ইনান শেখ জয়ের ব্যবহারে ক্ষুব্ধ হন। চল শক্ত করে বলেন, অনেক বলেছো, এবার আসতে পারো। থেমে আপনাকে বলছি, ছেলেকে ভালোভাবে পারিবারিক শিক্ষা দিবেন। ছোটবেলায় শিক্ষা দীক্ষা কম পড়েছে, সেজন্য এমন বেয়াদব। জয় তেজ দেখিয়ে বলে, আপনার মেয়েকে আমার পছন্দ হয়েছে, বিয়ে করব আমি। আজব, বলছি তো মেয়ে বিয়ে দিব না। এভাবে কথা বলার অধিকার তোমাকে দেওয়া হয়নি। আপনার ধারণা নেই আমি ঠিক কি করতে পারি। এখন আমার বাড়ির 4 দেওয়ালের বাইরে গিয়ে মুক্তি দাও। জয় ইলমার দিকে তাকায়। ইনান শেখকে বলে, রাজি হয়ে যাবেন, নাহলে রাজি করানোর সকল উপায় আমার জানা আছে। জয় বেরিয়ে যায় তার মা চাচিকে নিয়ে। সোহেলি রহমান ভয়ে কিছু বলেননি। শায়লা পুষ্প স্থান ত্যাগ করে জয়কে বকা শুরু করেন। জয় সেসব শুনেছে, কিন্তু কোনো জবাব দেয়নি। জয়রা চলে যেতে আরেক ঝামেলা শুরু হয় ফাইজা এবং ইনান শেখের মাঝে, সেটাও ইলমাকে নিয়ে। এই নিয়ে ফরিদা পারভিন সহ ফাইজার সাথে তর্ক বিতর্ক করে। ইলমা এসব কাণ্ড দেখে নিস্তব্ধ হয়ে যায়। সবাই যে যার মতো ঝগড়া করে নিজ নিজ রুমে চলে যায়। ইলমা লিভিং রুমের সোফায় বসে সবার যাওয়া দেখছে। এই বিয়ে নিয়ে এত ঝামেলা তার ঠিক সহ্য হচ্ছে না। একদিকে তার বাবা ফারিসের সাথে তার বিয়ে সাথের ব্যবস্থা করছে, অন্যদিকে জয় করছে ঝামেলা, আর একদিকে আদনান। সব মিলিয়ে নিজেকে ঠিক পাগল পাগল লাগছে। আদনান হুট করে তার সাথে দূরত্ব বাড়িয়ে দিয়েছে। এখন স্পষ্ট বলছে না সে ইলমাকে চায় কি চায় না। যেখানে ভরসার হাত নেই সেখানে ইলমা তার বাবাকে জোর দিয়ে কিছু বলার সাহস পাচ্ছে না। অন্যদিকে সারা জীবন বাবার সব সিদ্ধান্ত মেনে নিয়ে এই অবধি এসেছে। সেখানে বিয়ে নামক পবিত্র বন্ধন নিয়ে বাবার মতের বিরোধিতা করতে পারত যদি তার বাবার চোখে আদনান ন্যূনতম ভালো ছেলে হতো। আজীবন ঝুট ঝামেলা, ঝগড়াঝাটি। মুখটা ভার করে সোফায় বসে আছে ইলমা, কিছুই ভালো লাগছে না। সামনের দিকে তাকিয়ে নিজের হাত দুটো মেলে ধরে নিজের মুখে হাত বোলায়। সে তো দেখতে আহামরি সুন্দর না, তবুও কেন তো ঝামেলা তাকে নিয়ে। তৃপ্তি তার থেকে 1000 গুণ বেশি সুন্দর, কই তাকে নিয়ে তো এত ঝামেলা হচ্ছে না। ইলমা রুমে আসে, পড়ার টেবিলের সামনে চেয়ার টেনে বসে।
কিছুই ভালো লাগছে না। ফোন হাতে ফেসবুক স্ক্রল করছে। আদনানের ফেমাস আইডিটা ভিজিট করে। এই মুহূর্তে আর কমেন্ট সেকশনে যায়নি ইলমা। এমনিতে মন খারাপ, তার উপর এসব রং বেরঙে কমেন্ট দেখার ইচ্ছে নেই তার। ইলমা ফোনে মগ্ন। তখন ইনান শেখ তার রুমে আসে। ইলমা উপস্থিতি টের পেলেও তাকায় না। ইনান শেখ এসে ইলমাকে বলে, এসব ব্যাপার নিয়ে একদম ভেবো না। বাবা প্লিজ, অনেক নাটক হয়েছে, আমি বিরক্ত হচ্ছি। একে তো আমার জন্য তোমাদের মাঝে দূরত্ব, তার উপর আমার জীবনে একটা না একটা ঝামেলা এমন ভাবে লাগছে যেখানে ইজাজের আম্মু আমার ব্যাপার নিয়ে তোমাকে কথা শোনাতে দুবার ভাবতে হচ্ছে না। ওর কথায় কান দিও না। আজকে ওই জয় যে থ্রেড দিয়ে গেল, তুমি ভাবছো না ও আমার তোমার ক্ষতি করতে দুবারও ভাববে না? রিল্যাক্স, আমি আছি তো তোমার পাশে। হ্যাঁ, 2 দিন পর কারোর হাতে আমাকে তুলে দেবে, তার ভরসায় আমাকে বাইরে বেরোতে দেবে। বাবা, আমি কারোর ভয়ে গুটিসুটি মেরে নিজের সাথে বডিগার্ডের মতো কাউকে নিয়ে বেরোতে চাই না। আমি জয়ের নামে মামলা দেব। ওর বাবা এমপি আর তুমি অ্যাডভোকেট, ওদের সাথে ঝামেলায় জড়ানোর মানেই হয় না আমি তোমার ক্ষতি হোক সেটা চাই না। আচ্ছা বুঝলাম। কি আচ্ছা বুঝলাম? তুমি চিন্তা করো না। সরব, আমার ভালো লাগছে না কিছু। তাহলে বাইরে সুইমিং পুলের সামনে আসেন আম্মা যান, পানিতে পা ভিজিয়ে গল্প করব। আপনাকে আমার ওকালতি জীবনের কিছু গল্প শোনাবো। ভালো লাগছে না, অন্য সময় তুমি যাও তো। ইলমা এক প্রকার তাড়িয়ে দেয় ইনান শেখকে। ইনান শেখও মেয়ের তাড়া খেয়ে বেরিয়ে যায়। ইলমার ইনান শেখকে তাড়ানোর মূল কারণ আদনানের মেসেজ এসেছে হোয়াটসঅ্যাপে। বহু মাস পরে এসেছে মেসেজ, কারণ অনেক মাস তাদের যোগাযোগ সাথে সামনাসামনি কথাবার্তা বন্ধ ছিল। বাড়ি শিফটের উছিলে টুকটাক ঝগড়া হয়েছে। ইলমা মেসেজ সেন্ড করে। আদনান এখানেও গালি দিয়ে লিখছে, কিরে শালি, শুনলাম ট্যাবলার সাথে তোর বিয়ে শাদী ঠিক? আজকে আবার তোর বিগ ফ্যান জয় আবরণ বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে। কি লাগ তোর বাবা, আমার লাগ দেখ, একটাও বিয়ের প্রস্তাব আসছে না। আমাকে মেসেজ দিবি না? আচ্ছা মেসেজ দিব না, তবে একটা আইডিয়া দিই। লাগবে না। হ্যাঁ শালি চুপ, ভাষা ঠিক করো। সেটা নিয়ে তোর ভাবতে হবে না। শোন, ট্যাপলা কিন্তু কনসার্টে মেয়েদের জড়িয়ে ধরে, আরও অনেক কিছু করে। তোর বাবাকে বল। আর কিছু? এই শালি, আমার কাছে প্রমাণ আছে। হ্যাঁ তো প্রমাণ গলায় ঝুলিয়ে বসে থাকো। তুই বিয়েতে রাজি? আমার কোনো প্রেমিক পুরুষ নেই যে তার জন্য বিয়ে ভাঙবো। বেশ তো, শাদি মুবারক মিসেস। টানা 4 দিন জয় ইনান শেখকে বিভিন্ন মাধ্যমে হুমকি ধামকি দিয়েই চলছে। এক একদিন এক এক নাম্বার থেকে কল আসতেই থাকে। ইনান শেখ ভীষণ বিরক্ত জয়ের কাজকর্মে। যেখানে আদনানের মতো ছেলেকে মেয়ের পিছু ছাড়তে কয়েক মুহূর্ত সময় লেগেছে, সেখানে জয় কোথাকারকে। জয়ের একটা ব্যবস্থা করবেন বলে ঠিক করেন ইনান শেখ। শুক্রবার দিন সকাল থেকে শেখ পরিবারের রান্নাবান্নার আয়োজন চলছে। আজকে ফাতিয়া ফারিস শেখ নিবাসে আসবে। ফারিস আসবে শুনে ইনান শেখের মনটা ভালো হয়ে গেছে। ভাগিনের সাথে বসে 2 মিনিট আড্ডা দিলে এমনিতেই মন খুশি হয়ে যায়। ইনান শেখের কাছে ফারিস ভীষণ ভালো লাগার একজন মানুষ। নম্র ভদ্র, গুরুজনদের সম্মান করে চলে ছেলে ফারিস। ঠিক দুপুরে ফারিস এবং ফাতিহা আসে শেখ নিবাসে। সবার সাথে কুশলাদি বিনিময় করে সোফায় বসে মা ছেলে দুজন। সাথে আছে ইনান শেখ এবং ফরিদা পারভিন। তাদের খোশ গল্পের মাঝে আদনান এবং তারেক মাহমুদ মসজিদ থেকে বাসে এসেছে। আদনান ফারিসকে দেখে বিরক্তিতে নাকমুখ কুচকে নেয়। ইনান শেখের দিকে তাকাতে দেখে উনি বেশ মনোযোগ সহকারে ফারিসের কথা শুনছেন। আদনান এসে দাদির পাশে বসে ফাতিহা আদনানকে দেখে বলে, কি খবর বাবা আদনান? আদনান মুস্কি হেসে বলে, ভালো, আপনার? ভালো। আদনান কিচেনের দিকে তাকায়। তৃপ্তি এবং ইলমা খাবার টেবিল সাজানোর কাজে ব্যস্ত, সেজন্য কিচেনে আসা যাওয়ার ভেতরে আছে। সূক্ষ্ম দীর্ঘশ্বাস ছেড়ে সবার সাথে খেতে বসে আদনান। ইলমা, তৃপ্তি, ফাতিহা, শেখ পাশাপাশি বসা। আদনান কিছুক্ষণ পর পর ইলমাকে পরখ করছে। মাঝে মধ্যে ইনান শেখের দিকেও আর চোখে তাকাচ্ছে। খাওয়া শেষ হতে সবাই সোফায় বসে। তারেক মাহমুদ ফাতিহাকে বলেন, এখনই ফারিসের বিয়ে শাদী নিয়ে ভাবছো? এখনো তো বাড়ির কাজ ধরিনি বা নিজের ফ্ল্যাট কিনিনি। বিয়ের পর তো খরচ বাড়বে, তখন কোনটা রাখে কোনটা করব। ইনান শেখ ভাইয়ের কথায় ফারিসের দিকে তাকায়। ফাতিহা চটজলদি বলে, এত চিন্তা কিসের? ওই বিল্ডিং এর ফ্ল্যাট তো আমিও পাই। এছাড়া ভাইজি নিচ্ছে, আরো আগে ফ্ল্যাট পাবো। তারেক মাহমুদ ফাতিহার কথায় খুশি হননি, জবাব দেন, সেটা ইনান বুঝবে। নিজের মেয়ের হবু বরকে বিয়েতে ফ্ল্যাট গিফট করবে নাকি গাড়ি, তুমি নিজের কথা ভাবো। আদনান মুখে হাত দিয়ে মিটমিট হাসছে। যখন ফাতিহা ফ্ল্যাটের কথা তুলেছিল, ইনান শেখের চেহারা দেখার মতো ছিল। আদনান আর বসে থাকতে পারেনি, উঠে দাঁড়ায়। হেলে দুলে হেঁটে ইনান শেখের সামনে দিয়ে যাওয়ার সময় বলে,
তখন ফাতিহা আদনানের কথাই বলে, যৌতুক কে? আমিও তো ফ্ল্যাট পাই, আবার ইলমাও পায়। ফাতিহার কথায় ফারিস ধমকে বলে, কিসের ফ্ল্যাট? তুমি চুপ থাকো, মেয়ে দিবে এটাই কম কি? আমার ইলমা হলেই চলবে, আর কিছু লাগবে না। ফারিসের কথায় ইনান শেখ খুশি হন। ফাতিহার কিছু বলেনি। তারেক মাহমুদ উঠে যান সেখান থেকে। ইনান শেখ ফারিসের সাথে গল্প গুজবে মেতে ওঠেন। তৃপ্তি ইলমা আড়ঙে যাবে, সাথে ফাতিহা এবং ফারিসও যাবে এঙ্গেজমেন্টের জন্য টুকটাক কেনাকাটা করার জন্য। বাইরে বেশ গরম, সেজন্য ইলমা হিজাব সেভাবে বাঁধেনি, মাথা ঢেকে মুখ খোলা রেখেছে। তৈরি হয়ে তৃপ্তির সাথে বেরিয়ে আসে। তাদের দুজনকে বেরোতে দেখে আদনান নিজেও পেছন দিয়ে আসে। ইলমার দিকে তাকিয়ে মৃদু হাসে। ইলমার নজরে আদনানের হাসি আসলেও ভালো করে দেখে না। আদনান ইলমার সামান্য এড়িয়ে চলাটা উপলব্ধি করছে। খুব নীরবতা নেমেছে তিনজনের মাঝে। এর মাঝে নীরবতা ভেঙে ইলমা রিক্সা দাঁড় করায়। তৃপ্তি সহ উঠে চলে যায়। আদনানও আরেকটা রিক্সা দাঁড় করায়। সে বেমালুম ভুলে গিয়েছিল তার যে বদই কাছে, আর সে বাইক নিয়েই বাইরে বের হয়। তৃপ্তি ইলমা এসেই দেখে ফারিস আগে থেকে অপেক্ষা করে আছে। দুজনে বুড়ো কুচকে তাকায়। ইলমা ফারিসকে জিজ্ঞেস করে, অপু আসেনি? একটু অসুস্থ। ইলমা সন্ধিহান দৃষ্টিতে তাকায় ফারিসের দিকে, এক নজর পরখ করে, কানে ব্লুটুথ গুজে রেখেছে। ফারিস মুস্কি হেসে ইলমাকে বলে, চলো ভেতরে যাই। তৃপ্তি সহ তারা তিনজন ভেতরে যায়। দোকান ঘুরে ঘুরে শাড়ি পছন্দ করে। অনেকক্ষণ সময় ঘোরাঘুরি করে। তিনজনই ক্লান্ত, সেজন্য আইসক্রিমের দোকানে গিয়ে বসে। ফারিস আইসক্রিম অর্ডার দেয়। কলে কাকে যেন বলছে। আইসক্রিমের স্টলে এসেছি, এরপর বেরিয়ে যাচ্ছি, আর কিছুক্ষণ অপেক্ষা করো। তিনজন খাওয়া শেষ করে বেরিয়ে যায়। ফারিস বাইরে এসে ইলমা তৃপ্তিকে একটা রিক্সায় তুলে দিয়ে হাত নাড়ায়, বাঁকা হেসে আওড়ায়, সুন্দর শাড়িটা আজকে তোমার গায়ে যেভাবে স্যুট করছে, আগামীতে আর করবে না। তৃপ্তি ইলমার রিক্সায় শহর পেরিয়ে মোড় নেয়। সেদিকে রাস্তাঘাট কিছুটা শুনশান নীরব। শহর থেকে কিছুটা সাইডে তাদের বাড়ি। সামনের প্লটগুলো এখনো খালি, তেমন কেউ বাড়ি করেনি। সেই নীরব নিস্তব্ধ জায়গাটা ইনান শেখ বেছে নিয়েছেন বাড়ির জন্য। শহরের কোলাহল থেকে কিছুটা দূরে থাকবে। রিক্সার সামনে দাঁড়ানো মাইক্রোর সামনে দাঁড়ানো জয় আবরং এবং তার কিছু সাঙ্গপাঙ্গরা। জয়কে দেখে ইলমার অন্তরাত্মা কেঁপে ওঠে। তৃপ্তির হাত খামচে ধরে। জয় কিছুটা তেড়ে আসে, এসে ইলমার হাত খপ করে ধরে টান দিয়ে রিক্সা থেকে নামায়। যার দরুন ইলমা হাত পায়ে ভীষণ ব্যথা পায়। জয় তৃপ্তির দিকে তাকায়, পুনরায় ইলমার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে, তোর বাপ তো সেই তেরা, কি মনে করেছে এত সহজে তোকে ছেড়ে দেব? অনেক কষ্টে তোর সন্ধান পেয়েছি, চল তোর ইজ্জত নিয়ে লুডো খেলা যাক। ইলমা হাত মোচড়ামুচড়ি শুরু করে দেয়। রিক্সাওয়ালা এগিয়ে আসতে গেলে তাকে সরিয়ে দেয় জয়ের লোকেরা, মারধর শুরু করে দেয়। তৃপ্তি তড়িঘড়ি করে আসে ইলমার কাছে। ইলমার হাত শক্ত করে টেনে ধরে। ইলমার হাত ধরায় জয় বিরক্ত হয়। বাঁ হাতে ঠাস করে থাপ্পড় মারে তৃপ্তির গালে। পুরুষালী হাতের থাপ্পড় খেয়ে তৃপ্তির যেন পৃথিবী দুলছে। নিজের তাল সামলাতে পারেনি, সোজা রিক্সার হাতলের সাথে কপালে বাড়ি খেয়ে নিচে পড়ে যায়। ইলমা জয়ের দিকে তাকিয়ে থুতু ছুঁড়ে মারে। জয়ের সাথে না পেরে হাতে কামড় বসিয়ে দেয়, কিন্তু জয় তাতেও হেলদোল করে না। চোখ দিয়ে ইশারা করলে একজন ফোন হাতে ভিডিও ধরে। সাথে সাথে জয় অন্য হাত দিয়ে ইলমার হিজাব টেনে খুলে ফেলে। ইলমা বাকরুদ্ধ হয়ে শুধু তাকিয়ে রয়। জয় মুহূর্তে ইলমার গলা চেপে ধরতে ইলমা জয়ের হাতে চোখের আঁচড় কাটে। মুহূর্তে জয় ইলমার হাত ছেড়ে দেয়। জয়ের থেকে ছাড়া পেয়ে ইলমা চিৎকার করতে যাবে, তখনই চারদিকে ছোট্ট কাচের বোতল থেকে তরল পদার্থ ছুঁড়ে মারা হয়। ইলমা মুখ ঘুরিয়ে হাত দিয়ে ঢেকে নিলে তার হাতে এবং গালের একপাশে এসে তরল পদার্থ পড়ে। জয় হো হো করে হেসে ওঠে। ইলমার তল পেটে বরাবর লাথি মেরে তাকে নিচে ফেলে দেয়। খুব সিরিয়াস ভঙ্গিতে বলে, ভেবেছিলাম তোর ভার্জিনিটি নষ্ট করতে করতে ভিডিও মেক করব, সেটাতে ঠিক মন ভরবে না। এখন কে বিয়ে করবে তোকে, ফারিস নাকি আদনান? কথাটা বলে জয় গাড়িতে বসে। রিক্সাওয়ালাকে মেরেছে তার সাঙ্গপাঙ্গরা। তৃপ্তিও একপাশে অচেতন প্রায়। ইলমার চোখ এবং গালের এক সাইডে ঝলসে যাচ্ছে যন্ত্রণায়। সে হৃদয় বিদারক চিৎকার করেই যাচ্ছে। তৃপ্তি ইলমার দিকে এগিয়ে আসে। তার অবস্থা দেখে কেঁদে ফেলে তৃপ্তি। মেয়েটা পিচ ঢালা রাস্তায় পড়ে আর্তনাদ করছে। তৃপ্তি ফোন হাতে ইনান শেখকে কল দেয়, কিন্তু কল তোলে না। তৃপ্তি আদনানকে কল দেয়, বার কয়েক রিং হতে আদনান ফোন তোলে। আদনান হ্যালো বলতেই তৃপ্তির ভেজা কণ্ঠস্বর কামে আসে। আদনানের বুকটা ধক করে ওঠে। তড়িঘড়ি জিজ্ঞেস করে, কি হয়েছে তৃপ্তি? ইলমা প্লিজ তাড়াতাড়ি আসো। কি হয়েছে মেলিচার? আসো না।
চিৎকার করে বলে তৃপ্তি। আদনান আর এক মুহূর্তও দাঁড়ায়নি, তড়িঘড়ি রিক্সা ধরে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। শহর পেরিয়ে শুনশান নীরব নিস্তব্ধ রাস্তায় আসে। আদনানের মনে হচ্ছে আজকের পথ ফুরাচ্ছে না। ঘড়িতে সময় দেখছে আর রিক্সাওয়ালাকে তাড়া দিচ্ছে। আদনান মাঝ রাস্তায় তৃপ্তিকে বসে থাকতে দেখে রিক্সা থেকে নেমে যায়। কাপা কাপা পায়ে সামনে এগোতে দেখে ইলমা আর্তনাদ করছে। পাশে রিক্সাওয়ালা অজ্ঞান হয়ে পড়ে আছে। তৃপ্তি কেঁদেই চলেছে। আদনান কাপা কাপা হাতে নির্মাণকে কল দেয়। মুখ দিয়ে কথা বেরোচ্ছে না তার। নির্মাণ কল রিসিভ করতে আদনান শুধু বলে, একটা অ্যাম্বুলেন্স নিয়ে বাড়িতে আয়। কল কেটে ইলমার পাশে বসে ঝলসানো হাতটা নিজের কাপা কাপা হাত দিয়ে স্পর্শ করে। পাশে তাকিয়ে ইলমার হিজাবটা হাতে নিয়ে বুকের উপর রাখে। নিজের বৃদ্ধাঙ্গুল দিয়ে ইলমার চোখের পানি মুছে দেয়। আদনান এক পলকে ইলমাকে দেখছে, তৃপ্তিকে কোনো রকম প্রশ্ন করছে না। নির্মাণ আসতে ইলমাকে অ্যাম্বুলেন্সে তোলা হয়। সাথে রিকশালা মামাকেও ধরাধরি করে অ্যাম্বুলেন্সে ওঠানো হয়। তৃপ্তি, আদনান, নির্মাণ তিনজন সাথে যাচ্ছে। খুব দ্রুত গতিতে হসপিটালে নিয়ে আসা হয়। ইলমাকে ইমার্জেন্সিতে পাঠানো হয়। আদনান কল নিয়ে ব্যস্ত। তৃপ্তির মাথায় যন্ত্রণা শুরু হয়েছে। সামনের সব ঝাপসা মনে হচ্ছে। করিডোরের সামনে নির্মাণের পাশে দাঁড়ানো ছিল সে। তৃপ্তি ঠাস করে নিচে পড়তে যাবে। নির্মাণ নজরে আসলে তড়িঘড়ি তৃপ্তির হাত ধরে। আদনানকে ডাক দিলে সে কথা কানে তোলে না, বলে কলে কথা বলছে। নির্মাণ তৃপ্তির হাত ধরে তাকে একটা কেবিনে নিয়ে আসে, এনেই শুয়ে দেয়। নার্সকে ডেকে ট্রিটমেন্ট করতে বলে। করিডোরের চেয়ারে বসেছে আদনান, চিন্তায় মস্তিষ্ক শূন্য প্রায়। মিনিট 10 মাঝে হসপিটালে উপস্থিত হয় শেখ পরিবারের সবাই। মুহূর্তে হাউকাও শুরু হয়ে যায়। ফরিদা পারভিন কান্না করছেন। তারেক মাহমুদ এসে ইনান শেখকে বকা শুরু করেন। ইলমা তৃপ্তিকে কেন একা ছেড়েছে ফারিস, আর ফাতিহা যায়নি কেন? ফারিসের জ্ঞান বুদ্ধি কি সব লোপ পেয়েছে? আদনান তারেক মাহমুদের দিকে তাকিয়ে চোখ দিয়ে ইশারা করে থামার জন্য। ইনান শেখ মেয়ে চিন্তায় চোখের পানি ছেড়ে দেন। নিজের অতিরিক্ত ইগো আর রাগের ভুক্তভোগী তার মেয়ে ইলমা। তৃপ্তির কাছে আসে ঈশিতা এবং ফায়জা। পাশে সোফায় বসে আছে নির্মাণ। ঈশিতা তৃপ্তির পাশে বসে। নিজের হাতের মুঠোয় মেয়ের হাত নিয়ে হাতে ঠোঁট শুয়ে দেয়। মাথায় হাত বুলিয়ে দিয়ে মুস্কি হেসে বলেন, সাহস রাখো, একদম কিচ্ছু হবে না। ফায়জা ফেল করে তাকিয়ে রয় মা মেয়ের দিকে। মুহূর্তে ইলমার কথা স্মরণ হয়। সে মেয়েটাও তো বিপদের মুহূর্তে তার মায়ের একটুখানি ছায়া, আদর মাখা ভালোবাসা চায়, আর একটুখানি সাহস। ফায়জা কখনো ইলমার প্রতি মায়ের দায়িত্ব পালন করেনি, না মায়ের মমতা দিয়েছে, না কখনো স্নেহময় চোখে তাকিয়ে আদুরে ভঙ্গিতে ইলমা বলে রেখেছে। কখনো ইলমার নাম মুখে তুলেছে কিনা সন্দেহ। ফায়জার চোখে ইলমা সবসময় বিষাক্ত কীট ছিল। আজকে যেন তার মাতৃত্ব জেগে উঠেছে। ইলমার জন্য হৃদয় কাঁদছে, খারাপ লাগছে। মেয়েটার কিছু হয়ে যাবে না তো? ফায়জা ইলমাকে যতই নিন্দে করুক, কিন্তু কখনো খারাপ কিছু হোক সেটা চায় না, মৃত্যু কামনা করে না। তার হিংসেটা এক জায়গায়, সেটা ইনান শেখ মেয়েকে বেশি আদর স্নেহ করেন। কিন্তু মায়ের ভালোবাসা না পাওয়া মেয়ের জনন এতটুকু করা যায়। ইলমার জন্মদাত্রী মায়ের কথা মনে করে ফায়জা। সে তো আরেক স্বার্থপর ছিল, সেজন্য ছোট্ট মেয়ে এবং সংসারের কথা ভাবল না। চলে গেল প্রেমিকের হাত ধরে। আহত রিকশাওয়ালা মামাকেও চিকিৎসা প্রদান করা হয়। আদনান নিজেই তার পুরো খরচ বহন করবে। সেজন্য তার চিকিৎসা ঠিকঠাক করেছে কিনা সেদিকে বেশ ভালোই নজর দেওয়া হচ্ছে। ইলমাকে কেবিনে নিয়ে আসা হয়। ভাগ্যিস তার উপর ছুঁড়ে মারা অ্যাসিড হাতে পড়েছে এবং গালের সামান্য অংশে লেগেছে। যদি পুরো মুখ, চোখ এবং গলায় পড়তো তাহলে তার বেঁচে থাকাও রিস্ক হয়ে যেত। ইলমার কপাল কিছুটা হলেও ভালো, সেজন্য অল্পের জন্য বেঁচে গেছে। ইলমাকে 2 দিন হসপিটালে রাখার কথা জানানো হয়। ইনান শেখ না করে দিয়েছেন। হসপিটালে রাখবেন না তিনি, বাড়িতে নিয়ে যাবেন। ইলমা সুস্থ না হওয়া পর্যন্ত একজন নার্স রাখা হবে। এছাড়া যে কোনো প্রয়োজনে ডাক্তারকে কল করা হবে। প্রয়োজনীয় ওষুধপত্র নেওয়া হয়েছে। রাত 8:30টার দিকে ইলমাকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয় সবাই। আদনান এবং নির্মাণ যায়নি। তারা রিকশাওয়ালা মামাকে নিয়ে তার বাসায় পৌঁছে দিয়ে আসবে। যে কদিন অসুস্থ থাকবে, কাজে যেতে পারবে না, কাজের টাকা দেওয়া হবে। যাওয়ার সময় তারেক মাহমুদ আদনানকে কিছু টাকা দিয়ে গেছে রিকশাওয়ালাকে দেওয়ার জন্য। আদনান ওষুধপত্র নিয়েছে, সাথে কিছু ফ্রুটস, টুকটাক খাবার। ওভারকল করে 2 বন্ধু রওনা দিয়েছে রিকশাওয়ালার বাসার উদ্দেশ্যে। আদনান বেশ গুরুগম্ভীর ভাব করে বসে আছে। নির্মাণ রিকশাওয়ালা মামাকে জিজ্ঞেস করে, মামা আপনার নাম কি? একটা স্পষ্ট স্বরে বলে, ফারুক। তখন আদনান বলে ওঠে, মামা চিন্তা করবেন না, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। আপনি সুস্থ হওয়ার পর আবারও আপনার সাথে দেখা করব আমি। লোকটা মাথা নাড়ায়। নির্মাণ সূক্ষ্ম দীর্ঘশ্বাস ছেড়ে বলে, আজকের ঘটনাগুলো নিয়ে ভেবেছিস? আদনান আওড়ায়, অনেকবার ভেবেছি। কি মনে হয়? সবটাই প্ল্যানিং করে। কিন্তু ফারিসের সাথে তো আমাদের পরিবারের কোনো শত্রুতা নেই। তাহলে ও নিজের বিয়ের জন্য ঠিক করা মেয়ের বিরুদ্ধে কেন ষড়যন্ত্র করবে? মেরিচার সাথে ওর শত্রুতা নেই। ও তো নিজে সেধে সম্বোধন পাকা করেছে। তাহলে সেটার উত্তর পাবো আজকের পুরো ঘটনা তৃপ্তির থেকে শোনার পর। তোর বোনকে বিয়ে শাদী দিবি?
আদনান ভুরু কুচকে তাকায়। নির্মাণকে উপর নিচ পরখ করতে নির্মাণ চেঁচিয়ে বলে, খারাপ নজর দিবি না। তোর বোনকে দেখার পর সব ছেড়ে দিয়েছি। তোকে ভরসা করি না। আমাকে নিচে দুলাভাই হওয়ার সুযোগ দে। পরে ভালো লাগছে না কিছু। আদনান সিটে হেলান দিয়ে বসে। মাথাটা প্রচুর ব্যথা করছে। ফারুক মামাকে তার বাসায় পৌঁছে দিয়ে টাকা পয়সা দিয়ে দুজনে আবারও ব্যাক করে নির্মাণদের বাসার উদ্দেশ্যে। আদনান আজকে আর বাড়ি যাচ্ছে না। নির্মাণ একটা সিগারেট ধরায়, এক টান দিয়ে আদনানের দিকে বাড়িয়ে দেয়। আদনান জ্বলন্ত সিগারেটটা নিজের হাতে নেয়। সেটার দিকে তাকায়ে চোখের সামনে ভেসে ওঠে মসজিদের সামনের দৃশ্য। পবিত্র নারীর হাত ধরেই তো সব খারাপ ত্যাগ করেছিল। আজকে তার অনুপস্থিতিতে সে খারাপটা নিজের মাঝে নিয়ে আসার মানে হয় না। আদনান চুপচাপ সিগারেটটা নিচে ফেলে দেয়। পা দিয়ে পিষে নির্মাণের দিকে তাকায় মৃদু হেসে আওড়ায়, যার হাত ধরে সিগারেট খাওয়ার বাজে অভ্যাস ত্যাগ করেছি, তার অনুপস্থিতিতে সেই সিগারেট কেন গ্রহণ করব? বোকা, সিগারেট খেলে মন হালকা হয়ে যায়, এটা একটা নেশা। কিন্তু আমার নেশা তো প্রেমিক নারীর ওই দুটি চোখে, আমার ভালো থাকা ওই একটা মায়াবী মুখে। মন হালকা করার জন্য এই একটা মায়াবী মুখে চাহনিই যথেষ্ট। তাহলে তার বিয়ের ব্যাপারটা হাসি মুখে উড়িয়ে দিচ্ছিস কেন? ও অন্য কারোর হয়ে যাবে। অন্য কারোর হয়ে যাবে, তবে এখনো হয়নি। মানে? তোর কি মনে হয় আমি আমার প্রেমিক নারীকে অন্য কারোর হতে দেব? তাহলে এরকম চুপচাপ যে? আদনান দীর্ঘশ্বাস ছাড়ে এবং বলতে শুরু করে সেদিন জয়ের সাথে আদনানের মারামারি ঝামেলা হয়েছিল ইলমার সামনে। সেখানে ইলমাকে বকাঝকা করে রাগ দেখিয়ে চলে এসেছিল আদেন। সেদিন আর কেউ কারোর সাথে কথা বলেনি। ইলমার সাথে ইনান শেখ ব্যালকনিতে কফি খেতে বসেছিল। ভুলবশত আদনান ইলমাকে ডাক দিয়েছিল। সেদিন ইলমা রুমে চলে যাওয়ার পর ইনান শেখ ব্যালকনির গ্রিলে হাত রেখে আদনানের দিকে তাকিয়েছিলেন কিছুক্ষণ। এরপর আদনানকে বলেন, ব্যালকনিটা পাশাপাশি হয় খুব সুবিধা হয়েছে, তাই না? আদনান খুব অবাক হয়েছে, জবাব দেয়, কিসের সুবিধা? সেটা আমার থেকে ভালো তুমি জানো। বাজে কথা বলবেন না। আমার কাছে প্রমাণ আছে। কিসের? আমি জানি তুমি ইলমাকে পছন্দ করো। হয়তো আমার মেয়েও তোমার জালে ফেসে গেছে। আমি যখন চট্টগ্রামে গিয়েছিলাম তখন দুজন রাতে বাইরে ঘোরাঘুরি করেছো। আই এম রাইট? আদনান সবিস্ময় নিয়ে তাকিয়ে রয়। তারা দুজন রাতে বেরিয়েছে সেটা ইনান শেখ কি করে জানলো? বাসার কেউই তো টের পায়নি। সেখানে ইনান শেখ চট্টগ্রাম থেকে কি করে টের পেল? আদনানকে ভাবনায় তলানো দেখে ইনান শেখ মৃদু হেসে বলেন, অবাক হচ্ছ? হবারই কথা। আমি নিজেও ভীষণ অবাক হয়েছিলাম। আমার ঘর কোনো বাবা ভক্ত মেয়ে কি করে তোমার মতো বাজে ছেলের সাথে সম্পর্কে জড়িয়েছে, যাকে তার বাবা পছন্দ করে না। সে কি করে ভাবলো আদনানের মতো বাজে ছেলেকে তার বাবা মেয়ের জামাই হিসেবে মেনে নেবে? ইনান শেখের কথায় আদনান বিরক্ত হয়ে জবাব দেয়, বিয়ে আপনি না মেলিচা করবে, সংসারও সেই করবে। বিয়ে এবং সংসার যেহেতু মেলিচার, সেক্ষেত্রে নিজের পছন্দে বিয়ে করা দোষের কিছু না। আপনার মেয়ের আমাকে নিয়ে সমস্যা নেই, আপনার এত সমস্যা কোথা থেকে আসলো? এছাড়া আপনি আমার যে বালের শ্বশুর, আপনার মেনে নেয়া না মেনে নেওয়াতে আমরা সারাক্ষণ চিন্তা করে মরব। আদনান! চোখ রাঙিয়ে বলেন ইনান শেখ। আদনান ভাবলেশীন। ইনান শেখ জল শক্ত করে বলেন, অনেক বলেছো, তুমি হয়তো ভুলে গেছো আমার মেয়ে আমার কথা সব করতে রাজি। ওর থেকে দূরত্ব বাড়িয়ে নেওয়া মঙ্গল হবে। সেটা আপনার মেয়েকে বলেন, যদি দূরত্ব বাড়াতে পারে আমার তরফ থেকে আলহামদুলিল্লাহ। আমার মেয়েকে আমি কিছু বলবো না, তুমি ওর জীবন থেকে সরে যাও। সরব না? কি করবেন? ইলমাকে তোমার থেকে অনেক দূরে নিয়ে যাব। কতটুকু দূরে? যতটুকু দূরে নিলে তুমি চাইলে ওর সাথে কথা বলতে পারবে না, ওকে এক পলক দেখতেও পারবে না। আপনার কনফিডেন্স ভালো। আমার মতো বাজে ছেলের কলিজায় হাত দেওয়ার চিন্তা ভাবনা করছেন। ও আমার মেয়ে। তো ওকে বলুন দূরত্ব বাড়িয়ে নিতে। আমি পারবো না। একবার বলেছিলাম, সে মেনেছে, তবে দ্বিতীয়বার একই ভুল করেছে। এবারও দূরত্ব বাড়াবে, তবে তৃতীয়বার একই ভুল করবে। সেটা আপনার মেয়ের সমস্যা। ঠিক আছে, তুমি যেহেতু সরবে না, আমি নিজেই ওকে দূরে নেব। নিয়ে দেখান। আদনান, তোমার সাহস একটু বেশি। আমার সাহসের তারিফ করার জন্য ধন্যবাদ। বেয়াদব, তোমার মতো অসভ্য দূরে দেখিনি আমি। আমার মেয়ের থেকে দূরে থাকবে। আদনান প্রচন্ড বিরক্ত হয়। বিরক্তি নিয়ে জবাব দেয়, এই বালের এক ছেলে মেয়ে নিয়ে ঢং করবেন না। করলাম না প্রেম, তাতে আমার কিছুই হবে না। আপনি নিজের হিরে দিয়ে মোড়ানো মেয়ে নিয়ে আমার থেকে দূরে থাকবেন। দেখবো না কোন চাঁদের সাথে মেয়ে বিয়ে দেন। তোমার থেকেও বেটার ছেলের সাথে আমি আমার মেয়ের বিয়ে দেব। এখন কি এই খবর প্রচার করার জন্য মাইক এনে দেব? বেয়াদব। আদনান রুমে চলে আসে। ইনান শেখ আদনানের যাওয়ার দিকে ক্ষুব্ধ হয়ে তাকায়। বর্তমান আদনানের কথা শেষ হতে নির্মাণ হো হো করে হেসে ওঠে। আদনানের পিঠে চাপড় মেরে বলে, 2 দিন প্রেম করে 3য় দিন শ্বশুরের সাথে প্রেম বিষয়ক ঝামেলা করে তার মেয়ের সাথে প্রেম করায় ছেড়ে দেওয়া ইফতিজার ভাই শাহরিয়ার আদনান শেখ।
সর, এই শালা ইরান কি ভেবেছে আমি দূরে সরেছি, ওর মেয়েকে ছেড়ে দিয়েছি? আমার পরিকল্পনা আছে। ওর বিয়ে শাদির দিন ম্যালিকে কিডন্যাপ করে বিয়ে শাদি সেরে নেব। ছি! কি ছি? ম্যালি বড়শালী, তার ইগো বেশি। আমি দূরত্ব বাড়িয়েছি, তিনিও সরে গেছেন। আমার তো ভাবতেও অবাক লাগে, ইলমার মতো মেয়ে তোর প্রেমে মজেছে। কিসের প্রেম? দেখে গিয়ে মায়ায় পড়েছে। এখন তো মায়া কাটিয়ে নিয়েছে হয়তো। ভালো, এখন তো তোর ওই মায়াবী মুখের অবস্থা 13টা বেজে গেছে। তাতে কি? তুই তো মিডিয়াতে পরিচিত মুখ, কত সুন্দর মেয়ে আছে বিয়ের জন্য, কিন্তু ইলমাকে বিয়ে করলে তোর বউ আহামরি সুন্দর হবে না। আমি ওর সৌন্দর্যের প্রেমে পড়িনি, ব্যক্তিত্বের প্রেমে পড়েছি। এখন ভালোবাসি তাকে। এখনকার চোখে সে কেমন জানি না, তবে আমার চোখে আমার ভালোবাসার মানুষ শ্রেষ্ঠ সুন্দর। আদনানের কথায় নির্মাণ মৃদু হাসে, জবাব দেয়, ভেবেছিলাম তুই আগের মতো রয়ে গেছিস, কিন্তু ধারণা ভুল প্রমাণিত হলো। দোয়া করি তোর প্রেমিক নারী তোর হোক। হসপিটাল থেকে ইলমা শেখ নিবাসে এসেছে 2 দিন হলো। আগের থেকে একটু সুস্থ, তবে পোড়া জায়গায় সার্জারির জন্য ইনান শেখ বন্দোবস্ত করছেন। খাটের সাথে হেলান দিয়ে শুয়েছিল ইলমা, তখন আবাগমন হয় ফাইজার। হাতে গরম দুধের গ্লাস, ছোলা সিদ্ধ ডিম, আরেকটা বাটিতে কাটা কিছু ফ্রুটস। এসে ইলমার সামনে বসে ফাইজা। নিজের সাথে আনা খাবারগুলো ইলমার খাটের পাশের টেবিলের উপর রাখে। ইলমার দিকে এক নজর তাকায়, জড়ানো কণ্ঠে আওড়ায়, খাবারগুলো খেয়ে নাও, এবেলার ওষুধ আছে? ইলমা এক পলক ফাইজার দিকে তাকায়। ইলমার তাকানো দেখে ফাইজা কিছুটা অস্বস্তিতে পড়ে যায়। তার মূল কারণ, আজীবন ইলমা তার চক্ষুশীল ছিল। হুট করে ইলমার দিকে খেয়াল রাখা, যত্ন নেওয়া কেমন যেন। ইলমা কিছুক্ষণ তাকিয়ে থেকে জবাব দেয়, এত কিছু আমি কিভাবে খাবো? ফাইজা ইলমার চোখের দিকে তাকিয়ে আদরে কণ্ঠে শাসিয়ে বলে, খাও না দেখেই তো এই অবস্থা। ঠিক মতো খাবে, ঘুমাবে, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। কথাটা বলে ইলমার হাত নিজের হাতের মুঠোয় নেয় ফাইজা। হুট করে চোখের সামনে ভাসে ঈশিতা হসপিটালে তৃপ্তিকে আদর করার দৃশ্য। ফাইজারও ইচ্ছে হলো, সেজন্য ইলমার হাত নিজের হাতের মুঠোয় এনে ঠোঁট ছুঁয়ে দেয়। গালের একপাশে হাত রেখে বলে, তাড়াতাড়ি খেয়ে নাও, আমি কিচেনে যাব। ইলমার চোখে পানি চিকচিক করছে। ফাইজার সযত্নে ইলমার চোখের পানি মুছে দেয়, মাথায় হাত বুলিয়ে দিয়ে উঠে দাঁড়ায়। ফাইজা দাঁড়িয়ে ঘুরতে দরজা থেকে কারো সরে যাওয়া দৃষ্টিতে আসে। ইলমা ফাইজার যাওয়া দেখে খাবারে মনোনিবেশ করে। মাগরিবের আজান পড়েছে চারদিকে। ফাইজা কিচেনে বিফ খিচুড়ি রান্না করছে। ফরিদা পারভিনের থেকে জেনেছে বিফ খিচুড়ি ইলমার ভীষণ পছন্দের। ফরিদা পারভিন, তারেক মাহমুদের বোন ইনান শেখ বসে আছে সোফায়। ফরিদা পারভিনের মুখ ভীষণ গম্ভীর। ইনান শেখ কথা বলার সাহস পাচ্ছে না। তারেক মাহমুদও ইনান শেখের উপর রেগে আছে, সেজন্য কেউই ঠিকমতো কথা বলে না। ইনান শেখ খুব সাবধানে ভেবেচিন্তে ফরিদা পারভিনকে বলে, ফারিসকে জিজ্ঞাসা করেছি কি এমন কাজ ছিল যে ওদের একা ছেড়ে দিয়েছে। ওর নাকি অফিসে জরুরি মিটিং পড়েছে। ব্যাস, ফরিদা পারভিন চেঁচিয়ে বলেন, ইনান কথা বললো না? ওর মিটিং থাকলে ওদের নিয়ে বেরোনোর দরকার কি? আমার নাতিটার দিকে তাকাইছো? ফাতিহা তো আরেকটা। আমার মেয়ে হলে কি হবে? আকলে জ্ঞান সব লোপ পাইছে। ফারিস জেনে বুঝে ওদেরকে একা ছাড়ছে। তারেক মাহমুদ কিচ্ছু বলেন না। ছুটে আসে ফায়জা, হাতে গরম খুন্তি। ইনান শেখের দিকে খুন্তি দেখিয়ে বলে, সব দোষ তোমার, নাটকবাজ কোথাকার। অতিরিক্ত বুঝলে এমনই হবে। ইনান শেখ ফায়জার দিকে চোখ রাঙিয়ে তাকায়। ফায়জা সেসব তোয়াক্কা করে না, উল্টো শাসিয়ে বলে, ফারিস এতই ভালো, তাহলে তোমার মেয়েকে এখনো দেখতে আসেনি কেন? চোর একটা, কোথায় ঘাপটি মেরে বসে আছে কে জানে। সে সময় আদনান লিভিং রুমে আসে। ফায়জার কথা কানে বাজতে মুস্কি হাসে। এসে তারেক মাহমুদের পাশে বসে পড়ে। সোফায় হেলান দিয়ে বসে ইনান শেখের দিকে তাকায় আদনান। উপর নিচ পরখ করে তার বাবাকে বলে, এত ভালো ছেলে নিজের হবু বউকে দেখতে আসলো না, ব্যাপারটা কি জঘন্য। তারেক মাহমুদ আদনানকে ধমকে বলেন, তুমি চুপ করো, ওদের ব্যাপার ওরা বুঝবে। বেশ ভালো, বেশি বুঝতে বুঝতে আবার না শত্রু হয়ে যায়। ইনান শেখ আদনানের দিকে চোখ গরম করে তাকায়। আদনান সেদিকে তাকায় না। তখন আদনান তৃপ্তিকে ডাকে। তৃপ্তি আসাতে ফরিদা পারভিনের পাশে বসে। আদনান তৃপ্তির দিকে তাকিয়ে প্রশ্ন করে, সেদিনের ঘটনা A to Z সবাইকে বলবি? তৃপ্তি মাথা নাড়ায়, বলতে শুরু করে, আমি ইলমা ফারিস ভাইয়ের শপিং করে আইসক্রিম স্টলে গিয়েছিলাম। সেখানে 3 জন আইসক্রিম খাওয়ার শেষের দিকে ফারিস ভাই কাকে যেন কলে বলছে আইসক্রিমের দোকানে আছি, আর একটু অপেক্ষা করে আসছি। এরপর আমাদের দুজনকে রিকশায় উঠিয়ে দিয়েছে। ওনার কোনো কাজ আছে বা কীরকম কিছুই বলেনি আমাদের। এরপর আমরা বাড়ির রাস্তায় ঢুকতে জয়কে অনেক ছেলেপেলের সাথে মাইক্রোর সামনে দাঁড়ানো দেখেছিলাম।
রিক্সাওয়ালা মামা রিক্সা থামাতে জয় এসে ইলমার হাত ধরে টেনে রিক্সা থেকে নামিয়েছে। ইলমার হিজাব খোলার সময় আরেকজন ক্যামেরা ধরে ভিডিও করছিল। আমি এগিয়ে আসাতে আমায় থাপ্পড় মেরেছে, যার ফলে রিক্সার হাতলের সাথে বাড়ি খেয়ে নিচে পড়ে যাই। মামা এগিয়ে গেলে তাকে মারধর শুরু করে। এক পর্যায়ে জয় ইলমার গলা চেপে ধরে, থাপ্পড়ও মেরেছিল। ইলমা হাতে নখের আঁচড় দিলে তার দিকে এসিড ছুঁড়ে মারে, সাথে লাঠিও মেরেছিল। তৃপ্তির কথা শেষ হতে আদনান ইনান শেখের দিকে তাকায়। তিনি কপাল স্লাইড করছেন। তারেক মাহমুদ ইনান শেখের দিকে তাকান। সে কোনো রকম কিছু বলছে না। ফাইজা ইনান শেখকে খোঁচা মেরে বলে, বিশ্বাস ভালো, তবে অন্ধবিশ্বাস না। অতি ভক্তি চোরের লক্ষণ। ইনান শেখ এরকম বুদ্ধি নিয়ে অ্যাডভোকেট হলো কিভাবে ভাবতেও পারছি না। ইনান শেখ চোখ রাঙিয়ে বলেন, তুমি চুপ থাকবে? আদনান ঠোঁট টিপে হাসছে। ইনান শেখ উঠে চলে আসেন। আদনান ফরিদা পারভিনকে বলে, দাদি বিয়ে করব, মেয়ে দেখো। সবার শেষে তোমার বিয়ে। ফরিদা পারভিনের কথায় আদনান মৃদু হাসে। বাবার দিকে তাকাতে তিনি পাত্তা দেন না। রাতে সবাই খেতে বসেছে। ইলমা এসেছে সবার সাথে, তবে কারোর সাথে কোনো কথা বলেনি। ইনান শেখ ইলমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে জিজ্ঞেস করেন, এখন কেমন লাগছে? ইলমা কোনো জবাব দেয় না। হসপিটাল থেকে আসার পর কারোর সাথেই তেমন কথা বলেনি ইলমা। বিশেষত ইনান শেখকে পুরো দমে এড়িয়ে যাচ্ছে সে। ইনান শেখ বুঝেন তার মায়ের রাগে অভিমানের পাল্লাটা একটু বেশি ভারী হয়ে গেছে। ইলমা নিজের খাওয়া শেষ করে রুমে চলে আসে। ওষুধ খেয়ে বিছানায় গা এলিয়ে দেয়। ভীষণ খারাপ লাগছে তার। পরিবারের প্রতিটা মানুষকেই স্বার্থপর লাগছে, ভীষণ স্বার্থপর। আদনান খাওয়া শেষ করে সোফায় বসে। ইলমা চলে গেছে কিছুক্ষণ আগে। তৃপ্তি এসে আদনানের সামনে সোফায় বসে। আদনানের দিকে তাকিয়ে বলে, ভাই একটা কথা বলবো? বল। ইলমার সাথে জয়ের পরিচয়টা আমার মাধ্যমে। তো কি তো? আমার সাথে জয়ের পরিচয় ফারিসের জন্য জয়ের কাজিনকে দেখতে যাওয়ার মাধ্যমে। হুট করে একদিন আমার সাথে দেখা হয়। সেদিন আমার সাথে ইলমাও ছিল। এরপর ফেসবুক আইডি কালেক্ট করে মেসেজ দিয়েছে। ইলমার আইডি তো পাবলিক করা ছিল, তাই কমেন্ট করেছে। মেসেজ জয় বেশি দিলেও ইলমা দুই একটা রিপ্লাই করে ব্লক মেরে দিয়েছিল। এতদিন পর এসব বলছিস কেন? এসব আমি ভুলে গেছি। আমি জানি মেরিজা কেমন মেয়ে। তাহলে রাগ দেখালে কেন? তখন মাথা গরম ছিল। কথা বলা বন্ধ কেন? এমনিতে। কথাটা বলে আদনান সোফায় হেলান দিয়ে বসে। তৃপ্তি কিছু বলে না। ফরিদা পারভিন ইলমার রুমের দিকে যায়। তাকে যেতে দেখে আদনানও পেছন দিয়ে যায়। ইলমা কপালে হাত দিয়ে চোখ বুজেছিল। ফরিদা পারভিন এসে ডাক দেয় ইলমাকে। ইলমা হাত সরিয়ে তাকাতে দেখে পেছনে আদনান। নজর ইলমার দিকেই। ইলমা উঠে বসে, পাশ থেকে ওড়না নিয়ে গায়ে জড়ায়। ততক্ষণে আদনান নজর সরিয়ে মেঝেতে স্থির করেছে। ইলমা ঠিকঠাক হয়ে বসতে আদনান ফরিদা পারভিনের পেছনে এগিয়ে যায়। ফরিদা পারভিন খাটের উপর বসলে আদনান চেয়ার টেনে বসে। ইলমা দাদির দিকে তাকিয়ে বলে, কিছু বলবে? ফাতিহাকে আমি কল দিয়ে বকেছি। এসব আমাকে কেন বলছো? ওদের জন্যই তো। আমার ভাগ্য ভালো, সেজন্য সব ভালো আমার সাথেই ঘটে। জানো তো, এই পরিবারের সবাই ভীষণ স্বার্থপর। আমার মা নেই, মায়ের নিঃস্বার্থ ভালোবাসা কপালে নেই। সেই জন্য হয়তো আমি সবার থেকে এত বেশি আশা রাখি। অথচ দেখো, প্রতিটা ব্যাপার খুঁটিয়ে ভাবতে গেলে আমি ভুক্তভোগী। ভুল সিদ্ধান্ত, রাগ, জেদ সবটার প্রভাব আমার উপর এসে পড়ে। আমিও তো মানুষ। দয়া করে কেউ আর আলগা দরদ দেখাতে এসো না। আমার বেঁচে থাকার বিন্দু মাত্র ইচ্ছে নেই। তাড়াতাড়ি মরলে আলহামদুলিল্লাহ, তোমরাও বেঁচে যাবে, আমিও মুক্তি পাবো। কথা শেষ হতে ইলমার নজর যায় দরজার দিকে। ইনান শেখ দাঁড়ানো সেখানে। ইলমা নজর সরিয়ে নেয়। আদনান সবিস্ময়ে নিয়ে ইলমাকে দেখছে। ইলমা সেসব তোয়াক্কা করে না, কড়া গলায় বলে, তোমরা আসতে পারো, আমি ঘুমাবো এখন। ফরিদা পারভিন কিছু বলার মতো খুঁজে পাননি। আদনান ইলমার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে, তবে কিছু বলে না। দুজন বেরিয়ে যাবে, তখন ইলমা বলে, লাইট অফ করে যেও। আদনান বেরোনোর সময় লাইট অফ করে দরজা লাগিয়ে দেয়। আদনানের কানে এখনো বাজছে ইলমা বলেছে। বাঁচার বিন্দু মাত্র ইচ্ছে নেই। এভাবে এক সপ্তাহের মতো কেটে যায়। ইলমা কারোর সাথে ভালো করে কথা বলে না, শুধু ফাইজার সাথে টুকটাক কথা হয়, সেটাও খাবার খেতে না চাইলে। বকাঝকা করে, কি খেতে ইচ্ছে করে ফাইজা জিজ্ঞেস করলে ইলমা টুকটাক জবাব দেয়। এতটাই রাগ সবার প্রতি যে কেউ পাশে ঘেঁষতে চাইলে ইলমা চলে আসে। মোট কথা কারোর কথারও জবাব দেয় না, ফিরেও তাকায় না। ইনান শেখ মেয়ের কথা ভাবলেই বুক ছ্যাঁত করে ওঠে। যেহেতু তৃপ্তির সাথেও ইলমার তেমন ভাব নেই এখন, শুধু ফাইজার সাথেই টুকটাক কথা বলে, সেজন্য ইনান শেখ ফাইজাকে বলেন ইলমাকে নিয়ে বাইরে বেরোতে, রেস্টুরেন্টে যেতে, শপিং করতে। ফাইজাও রাজি হয়। সেজন্য বোরকা পরে হিজাব বেঁধে ইলমার রুমে আসে। ইলমা তখন বই পড়ছিল। ফাইজাকে দেখে বই রাখে। ফাইজা ইলমার কাছে এসে বলে, রেডি হও। কোথায় যাব? রেস্টুরেন্টে। যাব না। আমার সাথে যেতে চাচ্ছ না? এরকম কিছু না, চলো না। কিছুক্ষণ বলার পর ইলমা মেনে নেয়। দুজন রেডি হয়ে বেরোয় বাড়ি থেকে। একটা রিক্সা ধরে রওনা হয় রেস্টুরেন্টের উদ্দেশ্যে। ইলমা এই প্রথম ফাইজার সাথে বেরিয়েছে।
ভাবতেই কেমন ভালো লাগছে। ফাইজা তাকে একটু হলেও আদর যত্ন করছে, যে আদর যত্ন ছোটবেলা থেকে পাওয়ার আশা করেছিল। দুজন একটা রেস্টুরেন্টে আসে, খোলামেলা, নীরব, তেমন কোনো ভিড় বা কোলাহল নেই। ফাইজা যায় খাবার অর্ডার দিতে। ইলমা নিজেদের চেয়ারে বসতে নজর আসে একটা ছেলে এবং মেয়েকে। ছেলেটা মেয়েটার হাত ধরে রেখেছে। ইলমা তড়িঘড়ি নিজের ফোনের ভিডিও চালু করে, জুম করে ভিডিও ধারণ করে। বেশি দূরত্বে বসা নাই দুজন। ইলমার ভিডিও ধারণের সুস্পষ্ট ফুটে উঠেছে ছেলেটা মেয়েটার হাতে চুমু দিয়ে কিছু বলছে। মেয়েটা বেশ লজ্জা পেয়েছে। ইলমা ফোন নিয়ে এগিয়ে আসে সেদিকে। মেয়েটি ইলমাকে দেখে বলে, উইদাউট পারমিশনে ভিডিও করেছো? ইলমা ফোন লুকিয়ে নিয়েছে। ফারিস ইলমাকে দেখে চমকে যায়, রুদিয়ার হাত ছেড়ে দেয়। ইলমা ফারিসের দিকে চোখ ভরা ঘৃণা নিয়ে তাকায়। মেয়েটার কথায় জবাব দেয় না। ফারিস ইলমাকে দেখে প্রচন্ড বিরক্ত হয়, বলে, রোদিয়া, মিট মাই কাজিন ইলমা। ইলমা রোদিয়ার দিকে তাকিয়ে ফারিসকে বলে, ফারিস জবাব দেয়, ফ্রেন্ডস। দেখেছি, আমার বাবার কাছে ভালো সাজতে আসলে খবর আছে। আজও তোর বাবার কাছে আমি ভালো সাজবো কেন? তোর বাবা নিজেই আমার ভক্ত। ভালো তো, তোর হিংসা হচ্ছে বুঝি? তোর সাথে কথা বলতে আমার ঘৃণা হচ্ছে। ভিডিওটা ভালোই ডিলিট করে দিবি। আমি কোনো ভিডিও করিনি। ফারিস রোদিয়াকে চোখ দিয়ে ইশারা করলে সে বেরিয়ে যায়। ফারিস আশেপাশে তাকায়, খুব শান্ত কণ্ঠে বলে, ভিডিওটা ডিলিট করে দিও মাই সুইট হার্ট। আমার নামে উল্টাপাল্টা কিছু বললেই জান চলে যাবে। ইলমা দাঁড়ায়নি, পিছু হেঁটে সরে আসে। ফারিস চলে আসে। ইলমা দপ করে বসে পড়ে। পেছন দিয়ে ফাইজা আসে। সে খাবার অর্ডার দিয়ে ওয়াশরুমে গিয়েছিল। ইলমাকে দেখে ভুরু কুচকে বলে, কিছু হয়েছে? ইলমা মাথা নাড়ায়। খাবার আসতে আসতে ইলমা আদনানকে হোয়াটসঅ্যাপে ব্লক মেরে ভিডিওটা আদনানের হোয়াটসঅ্যাপে দিয়ে রাখে, যাতে ডিলিট করলেও থেকে যায়। দুজন টুকটাক কথাবার্তা বলে খাবার খেয়ে বেরিয়ে আসে। ফাইজা ইলমাকে জিজ্ঞেস করে, জামা কাপড় কিছু কিনবে? ইলমা মাথা নাড়ায়, জবাব দেয়, অন্য সময়, এখন বাড়ি চলো। দুজন বাড়ি আসতে দেখে ফারিস সোফায় বসা। ইলমা ফারিসকে দেখে বিরক্ত হয়। ইনান শেখের সাথেই বসে কথা বলছিল। ইলমাকে দেখে ফারিস বলে, ইলমা কেমন আছো? ইলমা জবাব না দিয়ে রুমে যায়। ফারিস ইনান শেখকে বলে, ইলমার সাথে আমার কিছু কথা ছিল। ইলমা আগ্রহ প্রকাশ করলে বলবে, না হলে নাই। ইনান শেখের কথায় ফারিস অনুরোধের স্বরে বলে, আই এম রিয়েলি সরি। আমি যদি জানতাম ইলমার সাথে এরকম কিছু হবে তাহলে কখনোই ওদের একা ছাড়তাম না। আসলে ভাগ্যে যা থাকে সেটা তো হবেই, তাই না? প্লিজ ইলমার সাথে 2 মিনিট কথা বলার সুযোগ করে দিন। আমি ওকে সরি বলবো। ও আসুক। আরও কিছু বলার আছে। কথাটা বলে ফারিস নানির রুমের দিকে যায়। ইনান শেখ কিছু বলেনি। ইলমা ফ্রেশ হয়ে ছাদে যায়। এসে খোলা প্রকৃতির দিকে তাকায়। চারপাশে মাঠ, তবে শহরের উঁচু বিল্ডিংগুলো দেখা যাচ্ছে। ইলমা রেলিং ঘেঁষে আটসাট হয়ে দাঁড়ানো। তখন ছাদে আসে ফারিস। ইলমা ফারিসকে দেখে থুতু ফেলে। ফারিস হাসি মুখে এগিয়ে এসে ইলমার পাশে দাঁড়ায়। ইলমাকে উপন্যাস দেখে বলে, আন্দাজে ছাদে এসেছি, ভাবতে পারিনি তোমার দেখা পাবো। এখন কিন্তু তোমার বাবা জানে না যে আমি তোমার সাথে আছি। কথাটা বলে ফারিস হাত এগিয়ে এনে ইলমার কপালে চুলগুলো সরিয়ে দিতে গেলে ইলমা হাত ঝাড়ি মেরে সরিয়ে দেয়। চল শক্ত করে বলে, কসম খোদার, উল্টাপাল্টা কিছু করতে চাইলে মাথা ফাটাতে দুবারও ভাববো না। বলার আগে ফারিস ইলমার গলা চেপে ধরে, দাঁতে দাঁত চেপে বলে, সেদিন তোকে মেরে দিলেই ভালো হতো। হারামজাদির এত তেজ জানা ছিল না। ঠিক সে মুহূর্তেই ছাদে পা রাখে আদনান। ফারিস যে ইলমার গলা চেপে ধরে রেখেছে সেটা লাস্টের কথাগুলো কানে বাড়ি খেয়েছে। আদনান ফোন বের করে ভিডিও ধারণ করে সামনে এগোয়। আদনানকে দেখে ফারিস ইলমার গলা ছেড়ে দেয়। ইলমা কাশতে থাকে। আদনান ফারিসের দিকে তাকায়। ফারিস থতমত খেয়ে বলে, তুই এখানে রোমান্স করছিলি নাকি যে আমি আসতে পারবো না? কন্ট্রোল ব্রো, এখনো বিয়ে হয়নি। বাজে কথা স্যার। আদনান মৃদু হেসে এগিয়ে আসে। খপ করে ফারিসের কণ্ঠনালী চেপে ধরে। ফারিস আদনানের হাত চেপে ধরে ছাড়া পাওয়ার জন্য। আদনান দাঁতে দাঁত চেপে বলে, কার কলিজায় হাত দিয়েছিস ভেবেছিস? নিজের রাগ দমিয়ে কিছুক্ষণ পর আদনান ফারিসকে ছেড়ে দেয়। এক হাতে ফারিসের কলা চেপে ধরে অন্য হাত দিয়ে ফারিসের ডান হাত মুচড়ে দেয়। হয়তো হাতটা ভেঙে গেছে। আদনান নিজের রাগ নিভাতে পারেনি, সেজন্য ইলমাকে বলে, জুতা খোল। ইলমা জুতে খুলে হাতে নেয়। আদনান ফারিসকে ইলমার দিকে এগিয়ে দিয়ে বলে, মন না ভরা অবধি জুতো দিয়ে আদর করতে পারবি, সুযোগ একবারই। আদনানের কথা ইলমা নিজের রাগ ক্ষোভ মেটাতে ফারিসের গালে দুটো জুতোর বাড়ি দেয়। কান্না গিলে নিয়ে তেজি স্বরে ইমাম জবাব দেয়, আমার থেকে 100 হাত দূরে থাকবি, মুখোশধারী। ইলমা ছাদ ত্যাগ করতে আদনান হেসে ফারিসের দিকে তাকায়। ফারিসের চুলগুলো ব্যাক ব্রাশ করে বলে, চুপ থেকে ভালোই খেলায় মেতেছিস। ইনান শেখের কাছে আমার আর মেরিচার সেদিন রাতে ঘুরতে বেরোনোর ছবি তুই পাঠিয়েছিস। ফারিস জবাব দেয় না। আদনান ফারিসের চুল টেনে ধরতে ফারিস জবাব দেয়, হ্যাঁ,
আমি সেদিন তোর আর ইলমার ছবি তুলেছি, ফুল পরানোর সময়কার ভিডিও করেছি। ইনান শেখকে আমি তোদের ছবি ও ভিডিও পাঠিয়েছি। আর কি কি করেছিস? ফারিস ছটফট করে আদনানের থেকে ছাড়া পাওয়ার জন্য। আদনান ফারিসের নড়াচড়া দেখে শক্ত করে ফারিসের দুগাল চেপে ধরে, দাঁতে দাঁত চেপে বলে, ক্ষণিকের পোলা, আজকে তুই শেষ। বলছি। আদনান দুগাল ছেড়ে দিতে ফারিস জোরে জোরে শ্বাস নেয়, বলা শুরু করে, ইনান শেখ তোকে পছন্দ করে না ঠিক আছে, তবে অতিরিক্ত অপছন্দ করার কারণ আমার বলা কথা। তার আদরের ফারিস যে মেয়েদের সাথে কনসার্টে গিয়ে ঠলাঢলি করে সেটার খবর রাখে তো? বাজে কথা ছাড়। আদনান এগিয়ে আসে, ফারিসকে উপর নিচ পরখ করে বলে, বিয়ের কমাস হলো? কার বিয়ে? তোর। বাজে কথা ছাড়। প্রমাণ আছে। তাতে আবার বাল ছিঁড়া গেল। একটা ছেলে দুইটা বিয়ে করতেই পারে। কথাটা বলে ফারিস সরে আসে। আদনান ফোঁস করে নিঃশ্বাস ছাড়ে, নিজের রাগকে সংযত করে। ফারিসের দরজার কাছে আসতে আদনান ফারিসের মাথা দেওয়ালের সাথে চেপে ধরে, দাঁতে দাঁত চেপে বলে, শুয়োরের ছাওয়াল, আমার প্রেমিক নারীর থেকে 100 হাত দূরে থাকবি। নিজের বউ নিয়ে সুখে থাক, খামোখা আমাকে রাগাস না, জান বের করে নেব। কিছুক্ষণ চুপ থেকে পুনরায় বলে, এই বাড়ির আশেপাশে বিয়ের কথাবার্তা নিয়ে আসলে তোর বাপের মতো তোরও একই পরিণতি হবে। ফারিস জবাব দেয় না, আদনানের থেকে নিজেকে ছাড়িয়ে নেয়, নিচে চলে আসে। ফারিসের পেছন দিয়ে আদনানও আসে। ফারিস সেদিন আর কারোর সাথে দেখা করতে ভেতরে যায়নি। নিজের মার খাওয়া শরীর নিয়ে ভালোই কেটে পড়ে। সন্ধ্যায় সবাই যখন একসাথে বসেছিল তখন ফাতিয়া কল দিয়েছে ইনান শেখের ফোনে। সবার সামনেই কল রিসিভ করে কথা বলে ইনান শেখ। টুকটাক খোঁজখবর জিজ্ঞেস করে হতেই ফাতিয়া বলে, 2 দিন পর এঙ্গেজমেন্ট হবে, খুব শীঘ্রই বিয়ের ডেট রাখবো। ইনান শেখ জবাব দেন, আমার মেয়ের মত নেই, এত তাড়াহুড়োর কিছু নেই, ওর ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেব না আমি। আমার ইলমার কাছে ফোনটা দাও। ইনান শেখ ইলমাকে ফোনে গিয়ে দেয়, বলে, তোমার ফুপু কথা বলবে। ইলমা ফোন নেয়, সালাম দিয়ে খোঁজখবর জিজ্ঞেস করে। ইলমা ফোন লাউড স্পিকারে দেয়। ফাতিয়া ইলমার খোঁজ নিয়ে বলে, মা ইলমা, ফারিসকে তোমার পছন্দ হয়নি? ইলমা সবার দিকে এক নজর তাকায়। আদনানের দৃষ্টি ইলমার দিকে স্থির। কিছুক্ষণ সময় নিয়ে ইলমা জবাব দেয়, আপনার ছেলের মতো অতিরিক্ত সুশীল ছেলেকে আমার পছন্দ না, আর না তাকে বিয়ে করতে রাজি আমি। একটা কথা মনে রাখবেন, মনুষ্যত্ব না থাকলে মানুষ পশুর চেয়েও অধম। সবার পছন্দের দামি হিরে আমার প্রয়োজন নেই, আমি খাঁটি কয়লাতেই খুশি। ইনান শেখ মেয়ের কথায় ভীষণ অবাক হয়েছেন। এটা সেই ইলমা তো? আজকাল মেয়ে বেশ স্পষ্ট বাদী হয়ে উঠেছে। আদনান মুখের সামনে হাত দিয়ে হাসি নিভিয়ে রাখছে। তারেক মাহমুদ ইলমার দিকে তাকিয়ে আছেন। ইলমা সবার উপস্থিতি লক্ষ্য করে ফাতিয়া শেখ ইলমাকে বলেন, তোমার তো মানে ভেবেছিলাম পুত্রবধূকে মেয়ের মতন করব। যাদের মা নেই তারা দিব্যি বেঁচে থাকে, আমি ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকবো। কারণ কৃত্রিম ভালোবাসা আমার প্রয়োজন নেই। থেমে ভালো থাকবেন। ইলমা কল কেটে দেয়। ইনান শেখ চুপচাপ স্থান ত্যাগ করেন। ইলমা তার বাবার যাওয়ার দিকে তাকায়। আদনান ইলমার দিকে এক নজরে তাকিয়ে আছে। অনেকদিন পর ইলমাকে মন ভরে দেখছে সে। ফর্সা মুখশ্রীর এক পাশটা কালো হয়ে বটে গেছে, দুহাতের চামড়াও কুঁচকে গেছে। ইলমা উঠে চলে যায়। রুমে আসতেই আননোন নাম্বার থেকে ইলমার ফোনে কল আসে। রিসিভ করলে ফারিসের কণ্ঠস্বর শোনা যায়। ইলমা চল শক্ত করে বলে, আমাকে কল দিয়েছিস কেন? জুতোর বাড়ি দুটোতে মন ভরেনি, আরো দুটো লাগবে? কুল বের, আমি যা বলছি মন দিয়ে শোন। সময় নেই। ইনান শেখ রুমে আসতে ফাতিয়ার কল আসে। ইনান শেখ কল রিসিভ করলে ফাতিয়া বলে, ভাইয়া ইলমাকে রাজি করাও, আমার অনেক আগের শখ ইলমাকে ছেলের বউ বানাবো। ইলমা রাজি না এই সম্পর্কে। তোমারও তো ইচ্ছে ওকে ফারিসের মতো ভালো ছেলের কাছে বিয়ে দেওয়া, তুমি ওকে বুঝাও। ও রাজি না ফাতিহা, আমার কিছু বলার নেই। ইলমা তো এমন না। যেমনই হোক এই চিন্তা সরাও মাথা থেকে। ওকে বুঝাও। দেখো একে তো চেহারার বাজে অবস্থা, তার উপর সম্বন্ধ ও ফাঁকা হয়ে আছে। অন্যান্য ছেলেরা তো রূপ খুঁজবে তাই না? দেখতে এসেও 2-4টে কথা শোনাবে। এখানে তো নিজের ফুপো। আচ্ছা ধরো অন্য জায়গায় বিয়ে হলো, বর মনের মতো হলো না, 4 দিন গিয়ে 5 দিনের দিন তো খোঁটা দিবেই তাই না? এটার কি ভরসা যে আলু থালু করে মাথায় তুলে রাখবে? ফাতিয়ার কথা ইনান শেখ জবাব দেয় না। সত্যি তো ফাতিয়ার কথা ভুল কিছু না। ইনান শেখ কিছুক্ষণ দম নিয়ে বলে, আমি কথা বলছি ইলমার সাথে। ইনান শেখ কল কেটে ইলমার রুমের দিকে যায়। নক করে ভেতরে গেলে ইলমা বাবাকে দেখে বসতে বলে। ইনান শেখ ইলমার দিকে তাকান। ইলমা মেঝেতে দৃষ্টি স্থির করে রেখেছে। ইনান শেখ ইলমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, ফারিস ছাড়া অন্য কোনো পছন্দ আছে তোমার? ইলমা না বোধকে মাথা নাড়ায়, তবে চটজলদি বলে,
থাকলে তুমি তার সাথে আমার বিয়ে দিতে নাকি? আমার পছন্দ হলে অবশ্যই দিতাম। যাই হোক, তোমার যেহেতু পছন্দ নেই, সেখানে এসব বলেও লাভ নেই। কিছু বলবে? ফারিসকে নিয়ে তোমার কি সমস্যা? ইলমা চুপ হয়ে যায়। ফারিসের আসল লোকটা বলে দেবে, ভিডিও দেখাবে। ইলমাকে চুপ থাকতে দেখে ইনান শেখ বলেন, ফারিস ভীষণ ভালো ছেলে, তোমার ফুপুরও ইচ্ছে তোমাকে বউ করা। দেখো বাবা, তোমার ভালো চেয়ে সবটা করছি। ইলমা জবাব দেয় না। ইনান শেখ হেসে বলেন, বাবার উপর ভরসা নেই। ইলমা জবাব দেয় না। ইনান শেখ মেয়ের থুতনিতে হাত রেখে বলেন, আগামীকালকে ওদের আসতে বলেছি। এখন তুমি আসতে পারো। ইনান শেখ বেরিয়ে আসেন। ইলমা ছুটে ব্যালকনিতে চলে যায়। আকাশের দিকে তাকায়। মুহূর্তে বুকটা হু হু করে ওঠে। না চাইতেও চোখ বেয়ে নোনা জল টলটল করে পড়তে থাকে। ইলমা ফ্লোরে দপ করে বসে পড়ে। চিন্তায় মাথাটা ছিঁড়ে যাচ্ছে। কারোর কাছে সবটা খুলে বলতে পারলে মনটা খুব হালকা হতো। সে জানে না ফারিস ঠিক কি করতে চাইছে। ইলমা পাশের ব্যালকনিতে তাকায়। সেটা তৃপ্তির রুমের ব্যালকনি। আগে আদনানের সাথে পাশাপাশি ছিল। বাসা চেঞ্জের সময় আদনান তার রুমের পাশের রুমটা নেয়নি। আজকাল তার দেখাও পাওয়া যায় না। এত ভালোবাসে তো দূরে সরে থাকছে কেন? সে কি টের পায় না ইলমার নীরব আর্তনাদ? সে কি ইলমার চোখে জমে থাকা ব্যথা উপলব্ধি করতে পারে না? এত কিসের রাগ, অভিমান, দূরে থাকির প্রতিযোগিতা? সকাল থেকে রান্নাবান্নার আয়োজন চলছে। ইনান শেখের কথা মতো রান্নাবান্না হচ্ছে বাড়িতে। আজকে ইলমার এঙ্গেজমেন্ট হবে, এই খবর আদনান ছাড়া সবাই জানে। ফাইজা এসে ইলমার শাড়ি দিয়ে যায়, যেটা কিনে এনেছিল। ইলমার শাড়িটা দেখে রাগ উঠে যায়। ব্যাগ থেকে বের করতে আরো বেশি রাগ হয়। হাত নিয়ে রাগে ছুঁড়ে মারে দরজার দিকে। ইলমা ছুঁড়ে মারা শাড়িটা গিয়ে আদনানের মুখের উপর পড়তে মুখ ঢেকে যায়। ইলমা আদনানকে দেখে আরো বিরক্ত হয়। কাটকাট গলায় বলে,